আসসালামু আলাইকুম, আমি ফারদিন শেখ। তোমাদের স্বাগত জানাই লগারিদম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা উদ্ভাসের উইকলির সলিউশনে আলোচনা করব। উইকলি স্ট্রেট লাইনের উপরে একটি উইকলি এক্সাম হয়েছে, সেই প্রবলেমগুলো 5টা সেট, যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রবলেম আমরা আসি। খেয়াল করে এখানে বলছে তিনটা রেখা hx প্লাস কে ইকুয়াল টু 0, ax প্লাস by ইকুয়াল টু 0 এবং ky প্লাস h ইকুয়াল টু 0 রেখাত্রয় সমবিন্দু। ওকে, তার মানে এই তিনটা রেখাই একই বিন্দু দিয়ে যাচ্ছে। প্রমাণ করো এই লাইনটা। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারি কি? আমরা বুঝতে পারি হচ্ছে যে আমার কাছে তিনটা লাইন আছে, যেটা হচ্ছে একই বিন্দু দিয়ে যাচ্ছে। আমার কাছে তিনটা লাইন আছে একই বিন্দু দিয়ে যাচ্ছে। এরকম করে আমরা র্যান্ডমলি তিনটা লাইন দিলাম, বললাম এটা হচ্ছে একই বিন্দু দিয়ে যাচ্ছে। এখান থেকে বোঝা যাবে কি জানো? এখান থেকে বোঝা যাবে হচ্ছে যে আমরা যদি বলি এইখানে একটা লাইন, ধরো হচ্ছে এই ব্লু লাইন, এন্ড হচ্ছে এইখানে আর একটা লাইন, এটা বললাম আমরা গ্রিন লাইন। তো এই ব্লু লাইন আর গ্রিন লাইন যেই বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দু দিয়েই আমার হোয়াইট লাইনটা গমন করবে। তার মানে এই ব্লু লাইন আর গ্রিন লাইনের ছেদবিন্দু দ্বারা এই যে হোয়াইট লাইনটা আছে, এই হোয়াইট লাইনের ইকুয়েশনটা কি হতে পারে? ইকুয়েশনটা সিদ্ধ করানো যেতে পারে। তো আমরা চিন্তা করতে পারি এভাবে, ধরলাম কথার কথা আমাদের ওই গ্রিন লাইন বা আমাদের ব্লু লাইনটা হচ্ছে hx প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে তুমি x এর মান সুন্দর করে পাবা মাইনাস কে বাই এইচ। এন্ড আমরা যদি গ্রিন লাইনের কথা বলি, গ্রিন লাইনটার ইকুয়েশন যদি আমরা বলি হচ্ছে কে ওয়াই প্লাস এইচ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি সুন্দর করে y সমান পেয়ে যাবা হচ্ছে মাইনাস এইচ বাই কে। এটা তুমি পেয়ে যাবা, তাই না? তাহলে দেখো, আমরা দুইটা ইকুয়েশনকে সমাধান করেছি। দুইটা ইকুয়েশনকে সমাধান করলে পাওয়া যাবে কি? দুইটা ইকুয়েশনকে সমাধান করলে এই যে ব্লু লাইন আর গ্রিন লাইনকে সমাধান করলে পাওয়া যাবে এর ছেদ বিন্দু। এবং ছেদ বিন্দুতে আসছে কি? ছেদ বিন্দু আসছে আমার মাইনাস কে বাই এইচ কমা মাইনাস এইচ বাই কে। এটা আমরা পাচ্ছি। এন্ড এই যে হোয়াইট লাইন যেটা, সেটাই হচ্ছে ধরো আমার জন্য হচ্ছে এই যে অবশিষ্ট যেই আমার রেখাটা আছে ax প্লাস by ইকুয়াল টু 0, এটাকে আমরা এই হোয়াইট লাইন বলে দিলাম। তার মানে আমার এইখানে যেই বিন্দু স্থানাঙ্কটা পেয়েছি সেটা ax প্লাস by ইকুয়াল টু 0 দ্বারা সিদ্ধ হবে। অর্থাৎ আমরা বলে দিতে পারি যে হচ্ছে x এর জায়গায় কি যাবে? x এর জায়গায় যাবে হচ্ছে মাইনাস কে বাই এইচ প্লাস বি ইন্টু y এর জায়গায় যাবে হচ্ছে মাইনাস এইচ বাই কে ইকুয়াল টু 0। এইখান থেকে বলা যেতে পারে মাইনাস এ কে বাই এইচ মাইনাস BH বাই কে ইকুয়াল টু 0। আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে AK বাই এইচ প্লাস BH বাই কে ইকুয়াল টু 0। লসাগু নিয়ে নেব, লসাগু নিলে পাওয়া যাবে এইচ কে, এই জায়গায় চলে আসবে AK স্কোয়ার, আর এখানে প্লাস BH স্কোয়ার ইকুয়াল টু 0 চলে আসলো। এখন এইচ কে কে ডান পাশে পাঠিয়ে দিলে আমরা দেখো প্রমাণ কি করতে বলা হয়েছে সেটা কমপ্লিট, যে AK স্কোয়ার প্লাস BH স্কোয়ার ইকুয়াল টু 0। আমাদের প্রমাণ কমপ্লিট। বুঝা গেছে ব্যাপারটা? এভাবে খুব ইজিলি কিন্তু এই প্রবলেমটা সলভ করা যেত। পরের প্রবলেমে আমরা যাই। পরের প্রবলেমটা আমাদের বলছে যে এই একই জিনিসই হচ্ছে সমবিন্দু হলে, দেখো এই রেখাত্রয় সমবিন্দু হলে আমরা একটা জিনিস কিন্তু বের করে এসেছি, যে এই রেখাত্রয় সমবিন্দু হলে একটা জিনিস আমরা বের করে এসেছি একটু আগে, যে এ স্কোয়ার, দেখো এই যে এ কে স্কোয়ার প্লাস BH স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাই না? এটা আমরা একটু আগে বের করে এসেছি। তো এখান থেকে আমরা বলতে পারি যে সমবিন্দু হলে AH স্কোয়ার প্লাস BK স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। এটা আমরা একটু আগে প্রমাণ করে এসেছি। এখন বলা হচ্ছে কি? বলা হচ্ছে যে এইচ এর মান 1, কে এর মান -1, বি এর মান 2 হলে এ এর মান কত? তার মানে এখানে আমরা সবগুলো মান বসিয়ে দিব, তাহলেই তো অঙ্ক শেষ, তাই না? তো আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এ সমান, দেখো একটু ক্যালকুলেশন মুখে মুখে করতে হবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু। দেখো বি কে স্কোয়ার কে ডান পাশে পাঠালে মাইনাস হয়ে যাবে, এইচ স্কোয়ার কে ডান পাশে পাঠালে নিচে চলে যাবে। তার মানে মাইনাস বি কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার চলে আসবে। এখন প্রত্যেকের মান আমরা জানি, বসিয়ে দিব। বি হচ্ছে 2, কে স্কোয়ার মানে -1 এর স্কোয়ার, এইচ স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। ক্যালকুলেশন করলে এ এর মান পাওয়া যাবে -2। খুবই ইজি একটি প্রবলেম। ওকে, সামনে গেলাম। এইখানে আমাদের বলছে যে রেখাত্রয় সমবিন্দু হলে h,0, a,b আর 0, k বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে।
তো এইখান থেকে এই যে প্রবলেমটা এইচ কে এ বি এর মান আগের থেকে নিয়ে আসতে হবে, অর্থাৎ আগের যে প্রবলেম আমরা দেখেছিলাম, আগের প্রবলেমে দেখো এইচ এর মান দেওয়া আছে 1, কে এর মান দেওয়া আছে -1, বি এর মান দেওয়া আছে 2, আর এ এর মান ক্যালকুলেশন করলাম আমরা -2। ওকে, তো এই মানগুলো আমাকে বসাতে হবে। তো আমরা এই মানগুলো বসাবো, যে আমরা শিখেছি হচ্ছে এইচ এর মান হচ্ছে 1 মানে দেওয়া ছিল, কে এর মান হচ্ছে -1 দেওয়া ছিল, বি এর মান হচ্ছে 2 দেওয়া ছিল, আর এ এর মান আমরা -2 বের করেছি। তাহলে আমার কাছে বিন্দুগুলো কি কি? আমার কাছে বিন্দুগুলো হচ্ছে তিনটা বিন্দু দেওয়া হচ্ছে, একটা হচ্ছে 1,0, আর একটা হচ্ছে -2,2, আর একটা হচ্ছে 0,-1। ওকে, এটা আমাদের তিনটা বিন্দু। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার ফর্মুলা হাফ, এখানে চলে যাবে 1 0 -2 2 0 -1 1 0। আমরা জানি উপর থেকে নিচে গুণ হবে প্লাস সাইন দিয়ে, বা আমরা এভাবে মাথায় রাখবো, উপর থেকে নিচে গুণ করার সময় গুণফলের চিহ্নের পরিবর্তন হবে না, উপর থেকে নিচে গুণ করার সময় গুণফলের চিহ্নের পরিবর্তন হবে না, উপর থেকে নিচে গুণ করার সময় গুণফলের চিহ্নের পরিবর্তন হবে না। জিরো থাকলে জিরো ক্যালকুলেশন করার দরকার নেই, নিচের থেকে উপরে গুণ করার সময় গুণফলের চিহ্ন পরিবর্তন হবে না। জিরো আছে গুণ করার দরকার নেই, জিরো আছে গুণ করার দরকার নাই। এখন নিচের থেকে উপরে যখন গুণ করছি গুণফলের চিহ্নের পরিবর্তন হবে। দেখো -1 × 1 করলে গুণফলের চিহ্ন হয় কি -1, বাট নিচের থেকে উপরে গুণ করার সময় গুণফলের চিহ্নের পরিবর্তন হবে, হয়ে যাবে +1। তো ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে 5/2 এত স্কোয়ার ইউনিট, যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি। খুবই ইজি প্রবলেম ছিল এটা আমাদের, বোঝা গেছে? সামনের দিকে আগাই। এখন আমাদের কি বলছে, যে x + y + 1 = 0 রেখাটি 3x - 4y + 3 = 0 এবং AB রেখার দুইটির অন্তর্ভুক্ত কোণগুলোর একটি সমদ্বিখণ্ডক। তাহলে এখানে বলছে যে এই যে x + y + 1 = 0, এই রেখাটা এক প্রকার সমদ্বিখণ্ডক। এই রেখা একটা সমদ্বিখণ্ডক। কার সমদ্বিখণ্ডক? কার সমদ্বিখণ্ডক? কার মাধ্যমে এই সমদ্বিখণ্ডকটা হচ্ছে? যে 3x কোন দুইটা রেখার সমদ্বিখণ্ডক? একটা হচ্ছে 3x - 4y + 3 = 0, আর একটা হচ্ছে AB রেখা। তাহলে এই যে এই AB রেখা আর 3x - 4y + 3 = 0, এই দুইটা রেখার সমদ্বিখণ্ডক হিসেবে থাকছে আমার হচ্ছে কি বলতো, x + y + 1 = 0। তো আমরা ধরো এটা যদি আমরা কিছু ধরো র্যান্ডমলি আমরা যদি একটা রেখা টানি, ধরো এখানে একটা রেখা দিলাম, দেন হচ্ছে আমরা আর একটা রেখা দিলাম, ধরো হচ্ছে এখান থেকে হচ্ছে আর একটা রেখা টান দিলাম, ঠিক আছে, এটা দিলাম, এন্ড দেন ধরো হচ্ছে এখান থেকে আর একটা রেখা দিলাম আমরা। ওকে, সো এখানে তুমি দুইটা রেখা পাচ্ছ। ধরো আমরা বললাম হচ্ছে এটা আমাদের জন্য এবি রেখা, এটা আমাদের জন্য এবি রেখা, আর এইখানে যে রেখাটা পাচ্ছ, যে গ্রিন কালারের যে রেখাটা তুমি পাচ্ছ, সেই গ্রিন কালারের রেখাকে আমি বলে দিলাম হচ্ছে, গ্রিন কালারের রেখাটা হচ্ছে আমাদের জন্য 3x - 4y 3 + 0, ঠিক আছে, এটা আমরা বললাম। তো এটা আমার এবি রেখা, আর এটা হচ্ছে গিভেন যেই 3x - 4y + 3 = 0, এই রেখাটা দিয়ে দেওয়া আছে। এখন আমার x + y + 1 = 0, এটা তাহলে কোথায়? এটা একটা কোণের সমদ্বিখণ্ডক, তাই না? তাহলে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক মানে এইখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে। খেয়াল করে দেখো এই জায়গায় কিন্তু আমরা বলতে পারি কি এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, তাই না? তো এই অ্যাঙ্গেলকে সমান দুই ভাগে ভাগ করে যদি একটা রেখা টেনে দেই, এই অ্যাঙ্গেলকে সমান দুই ভাগে ভাগ করে যদি একটা রেখা টেনে দেই, তাহলেই আমরা যেই রেখাটা পাবো সেটাই হচ্ছে আমাদের জন্য কি হবে, সেটাই হচ্ছে আমাদের জন্য x + y + 1 = 0, যেটা আমাদের কোণের সমদ্বিখণ্ডক, কোণকে সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে। অর্থাৎ এটাও যদি আমাদের হয় থিটা, এই অ্যাঙ্গেলও হবে আমাদের জন্য থিটা। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমাকে কি করতে হবে, এবি রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। আমরা দেখতে পারলাম এবি রেখার সমীকরণ নির্ণয় করো, এটা মানে এই যে এবি রেখার সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখা যাচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করার কনসেপ্টটা এখানে কাজে লাগবে। দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাতে চাই। যখন দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের কনসেপ্ট কাজে লাগাতে হয়, তখন সরলরেখাগুলোর ঢাল নিয়ে কাজ করতে হয়, কারণ আমরা জানি tan θ = m1 - m2 / 1 + m1 × m2, রাইট? তো এইখান থেকে আমরা ধরো হচ্ছে এই যে আমাদের যেই 3x - 4y + 3 = 0, এই রেখার ঢাল, এটাকে ধরো আমরা বললাম হচ্ছে m1, এই রেখার ঢাল আমরা কিভাবে পাবো, -x এর সহগ বাই y এর সহগ। একবারে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কত, 3/4।
তারপর এটা যেটা, এই রেখার ঢালকে যদি আমরা বলি হচ্ছে এম, এই রেখার ঢালকে যদি এম বলি তাহলে কি পাবো, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ পাবো হচ্ছে -1। আর এখানে যেটা, এই রেখার ঢালকে আমরা ধরে দিলাম হচ্ছে m2। ঠিক আছে, আমার এবি রেখার সমীকরণ বের করতে হবে। আমি ঢাল পেয়ে যাব, সমস্যা নেই। এখন ঢাল পেয়ে যাচ্ছি, ভালো কথা। আমরা চাইলে কিন্তু এই পয়েন্টের স্থানাঙ্ক বের করে ফেলতে পারি। এই পয়েন্টের স্থানাঙ্ক কিভাবে পাওয়া যাবে, এই যে দুইটা সরলরেখা সমীকরণ আছে, এই দুটো সরলরেখা সমীকরণকে সমাধান করলে এ পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে যাওয়া যাবে, রাইট? তো আমরা ফার্স্টে এ পয়েন্টের স্থানাঙ্কটা বের করে ফেলি, যেটা খুবই ইজিলি বের করা যায়। এ পয়েন্টের স্থানাঙ্কটা বের করে ফেলি। তো এই পয়েন্টের স্থানাঙ্ক বের করা যাবে কিভাবে, 3x - 4y = -3, এমন ফরম্যাটে নিয়েছি যাতে করে ক্যালকুলেটর চাপতে পারি। x + y = -1। এই দুইটা রেখাকে যদি সমাধান করা হয়, এই দুইটা রেখাকে সমাধান করলে আমরা আমাদের চিত্রানুযায়ী এ পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে যাব। ঠিক আছে, চিত্রতে এ ধরেছি তো এটা, তো এই পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে যাব। তো আমরা ক্যালকুলেটর চেপে দেখি মানটা কি আসে। আমার মান আসছে হচ্ছে 3 - 4 - 3 1 1 -1। ক্যালকুলেট করলে আমরা পাবো -1,0। ওকে, তাহলে এই যে এখানে এ পয়েন্টের স্থানাঙ্ক -1,0। তাহলে আমরা যে সরলরেখার সমীকরণটা বের করতে চাই, যার সমীকরণটা নির্ণয় করব, তার সমীকরণ দাঁড়াবে y - y1 = m2 ধরা হয়েছে, দেখেছো, এবি রেখার ঢাল m2 × x - x1 - +1। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এই m2 এর মানটা নির্ণয় করা, এটা আমাদের টার্গেট। ঠিক আছে, তো এটা কিভাবে বের করা যায়, খুব ইজি জিনিস। যে আমরা এখান থেকে দেখছি কি, আমরা এখান থেকে দেখছি দুজনের অ্যাঙ্গেল সেম। দুজনের অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে tan θ = কি লেখা যেতে পারে, tan θ = tan θ লিখে দেওয়া যেতে পারে। আমার tan θ নির্ণয়ের ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমি অ্যাপ্লাই করে ফেলতে পারি। খেয়াল করে দেখি যে আমরা একই সিকোয়েন্সে নিব। খেয়াল করে দেখো, একটা একই সিকোয়েন্সে নিব। ধরো এই রেখার ঢাল এর পরে এই রেখার ঢাল নেওয়া হচ্ছে, ঠিক আছে, একই সিকোয়েন্সে নিব। এটার পরে এটার ঢাল নিচ্ছি, এন্ড এটার পরে এটার ঢাল নিচ্ছি। সিকোয়েন্সটা কি বললাম একটু দেখলেই বুঝবা, আমি যদি এখানে মানগুলো বসাই। তো খেয়াল করে দেখো, এইখানে tan θ কে আমি বুঝাচ্ছি এই অ্যাঙ্গেলটা নিব, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা নিব। বাট সিকোয়েন্সটা কিভাবে নিব, নিচ থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে, এভাবে নেওয়া হচ্ছে। তো নিচ থেকে উপরে যদি নেওয়া হয় তাহলে আমরা এখানে পাবো m2 - m। ওকে, m2 - m ডিভাইডেড বাই 1 প্লাস m2 × m। ওকে, ইকুয়াল টু, এখন এই পাশের যেই থিটা, সেটা এই থিটাকে বলা হচ্ছে, এবং এখানেও নিচ থেকে উপরে যাব, এই সিকোয়েন্সে যাব। এই সিকোয়েন্সে যদি যাই, আগে কি ছিল, এখানে m ছিল, m - m1 ডিভাইডেড বাই 1 প্লাস m × m1। বুঝা গেছে ব্যাপারটা? এখন এখন আমরা কি করতে পারি, এখন আমরা জাস্ট হচ্ছে মানগুলো বসিয়ে দিতে পারি। m2 বের করব। তো m2 - m এর মান হচ্ছে -1, -1 হয়ে যাবে। এখানে 1 ডিভাইডেড বাই m2, m এর মান হচ্ছে -1, এখানে -1 বসালে -m2 থাকবে, ইকুয়াল টু m যেটা, m এর মান হচ্ছে -1, m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 3/4 ডিভাইডেড বাই 1 প্লাস m কত, m হচ্ছে আমাদের -1, তো এখানে মাইনাস থাকবে, আর m1 হচ্ছে 3/4। ওকে, সো এই পাশের ক্যালকুলেশনটা একটু যদি করে ফেলি, একটু সহজ একটা ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি, তো এখানে আমরা পাবো হচ্ছে -1 - 3/4 ডিভাইডেড বাই 1 - 3/4। তো এখানে ক্যালকুলেশন করলে এখানে -7 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সো আর যদি গুণ করো, দেখো এখানে পাবা m2 + 1, আর এখানে -7 এর সাথে গুণ করলে -7 +7m2, রাইট? এটা আমাদের আসছে। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে 6m2 = 8, অর্থাৎ এখানে m2 এর মান আমাদের আসছে 8/6। 8/6 করলে পাওয়া যাবে 4/3। ওকে, 4/3 পাওয়া গেল। তার মানে আমার অঙ্ক মোটামুটি শেষ। এখন আমরা এই m2 এর মান যদি বসিয়ে দেই, অঙ্ক আমাদের ডান। ঠিক আছে, m2 এর মান বসায় দেবো এখানে। m2 এর মান বসালে 4/3, অর্থাৎ y = 4/3 × x + 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, খুবই চমৎকার এবং দারুণ একটা প্রবলেম। ওকে, আচ্ছা, তো সামনের দিকে আগাই আমরা। তো এইখানে প্রবলেম 5 এ কি বলা হচ্ছে, প্রবলেম 5 এ বলা হচ্ছে ABCD একটা রম্বস, রম্বসের AC ও BD কর্ণ P বিন্দুতে ছেদ করে। AC আর BD এর কর্ণ কোথায় ছেদ করছে, P বিন্দুতে ছেদ করছে। একটা রম্বস চিন্তা করছি আমরা। APB ত্রিভুজের লম্ব বিন্দু হচ্ছে 0,0 দিয়ে দেওয়া। ঠিক আছে, আচ্ছা,
এ বিন্দুর স্থানাঙ্ক 4,0 হলে সি বিন্দুর স্থানাঙ্ক ও বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করো। খুবই চমৎকার একটা প্রবলেম। ওকে, তো আমরা একটু চিত্র একে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরো আমাদের কাছে একটা রম্বস আছে, ঠিক আছে, এটা আমরা একটা রম্বস বললাম। ওকে, তো রম্বস যদি হয়, আমরা জানি রম্বসের কি সেম, আমাদের রম্বসের হচ্ছে আমাদের 4টা বাহুই তো সমান, এটা আমরা জানি। আরেকটা ব্যাপার হচ্ছে রম্বসের ক্ষেত্রে তুমি যদি কর্ণ আঁকো, তো আমরা এটা বললাম, আমরা কি বললাম, এটাকে বললাম এ বি সি ডি রম্বস। ঠিক আছে, এ বি সি ডি রম্বস। ওকে, এ সি আর বিডি কর্ণ। তো কর্ণ আঁকি আমরা, এ সি আর বিডি কর্ণ আঁকি। যে এ সি কর্ণ পাইলাম, আবার বিডি কর্ণ পাইলাম। এ সি আর বিডি কর্ণ যে পাইলাম, আমরা জানি সামান্তরিকের রম্বসের কর্ণ পরস্পর লম্বভাবে থাকে। ওকে, লম্বভাবে থাকে। ওকে, এসি আর বিডি কর্ণের ছেদবিন্দু হচ্ছে পি বিন্দু। ওকে, তো এখানে বলা যেতে পারে যে এই যে এসি আর বিডি কর্ণের এই যে ছেদবিন্দু, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে এই জায়গায় তুমি একটু যদি খেয়াল করো, দেখো এখানে এ পি বি এক ধরনের সমকোণী ত্রিভুজ পাওয়া গিয়েছে। এটা আমরা খেয়াল করলাম, এ পি বি একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে। এটা খেয়াল করেছো, রাইট? এখন খেয়াল করে দেখো, এপিবি ত্রিভুজের লম্ব বিন্দুর কথা বলা হচ্ছে, রাইট? তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দুর কথা বলা হচ্ছে। অবশ্যই মাথায় রাখবা, অবশ্যই একটা এপিবি একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা এখানে খেয়াল করে ফেলছি। এপিবি সমকোণী ত্রিভুজ, অবশ্যই মাথায় রাখবা, একটা সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু সবসময় যেই পয়েন্টে লম্ব উৎপন্ন করেছে সেই পয়েন্টেই লম্ব বিন্দু থাকবে। আবারও বলি, খেয়াল করো, একটা সমকোণী ত্রিভুজ, এটা শিখে ফেলেছে, এটা সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু সর্বদা যেই পয়েন্টে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেই পয়েন্টেই লম্ব বিন্দু থাকবে। তাহলে খেয়াল করে দেখো, এইখানে আসলে কিসের মান দেওয়া আছে, মানে কিসের স্থানাঙ্ক দেওয়া আছে জানো? এখানে অ্যাকচুয়ালি পি পয়েন্টের স্থানাঙ্কটাই দেওয়া 0,0। ওকে, কারণ পি পয়েন্টটাই লম্ব বিন্দু হিসেবে কাজ করবে, কারণ এই পয়েন্টে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু কোথায় থাকে? যেই পয়েন্টে 90 ডিগ্রি উৎপন্ন হয় সেই পয়েন্টে সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু থাকে। তাহলে এখানে লম্ব বিন্দু 0,0 দেওয়ার অর্থ হচ্ছে এই পি পয়েন্টে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলেই পি পয়েন্টের স্থানাঙ্ক হয়ে গেছে 0,0। ওকে, এরপরে এ পয়েন্টের স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, এ পয়েন্টের স্থানাঙ্ক কত দেওয়া? 4,0 দিয়ে দেওয়া আছে। ওকে, এ পয়েন্টের স্থানাঙ্ক 4,0 দেওয়া, সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা ইজিলি, এটা কিন্তু অনেক ইজি হয়ে গেল এখন, যে আমরা জানি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে সম্পর্ক আছে, এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যবিন্দু হবে কি পয়েন্ট? পি পয়েন্ট হিসেবে থাকবে, রাইট? তাহলে এটাকে যদি আলফা কমা বিটা ধরা হয়, তো আমরা ইজিলি বলতে পারি যে আলফা প্লাস 4/2 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আলফার মান আমার আসছে -4, এন্ড হচ্ছে বিটা প্লাস 0/2 ইকুয়াল টু 0। এখান থেকে বিটার মান আমাদের আসছে 0। তার মানে সি বিন্দু স্থানাঙ্ক তুমি পেয়ে গিয়েছো। সি বিন্দু স্থানাঙ্ক কি হবে? আলফা কমা বিটা ধরে নেওয়া হয়েছে। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার -4,0। এটা আমার সি বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, এটা আমাদের একটা অ্যান্সার। দেখো, এটা আমাদের একটা অ্যান্সার ডান। এরপরে বলা হচ্ছে বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করো। তো বিডি কর্ণের সমীকরণ নির্ণয় যদি করতে হয়, খেয়াল করে দেখি আমরা এই যে বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করতে চাই। ওকে, বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করতে চাই। এখন বিডি কর্ণের সমীকরণ যদি নির্ণয় করতে হয়, এই জায়গায় আমরা এতটুকু তো বুঝতে পারছি যে বিডি কর্ণটা আমরা কার সাথে লম্বভাবে দেখতে পাচ্ছি? এসি কর্ণের সাথে লম্বভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে এসি যেই কর্ণ আছে, এসি কর্ণের সাথে আমার বিডি কর্ণটা কিভাবে আছে? এসি কর্ণের সাথে বিডি কর্ণটা লম্বভাবে আছে। ঠিক আছে, তাহলে এসি কর্ণের যেই ঢাল, এসি কর্ণের ঢাল আমরা যদি বের করে ফেলতে পারি, ওই ঢাল থেকে অ্যানালাইসিস করে বিডি কর্ণের ঢাল কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে, ইউজুয়ালি যদি দুইটা সরলরেখা পরস্পর লম্বভাবে থাকে তাহলে তাদের ঢাল দ্বয় গুণফল -1 হয়। তো তারপর আমরা এটা অ্যানালাইসিস করে দেখি। ঠিক আছে, তো বিডি কর্ণের সমীকরণ বের করার জন্য আমরা বিডির উপরস্থ একটা পয়েন্ট জানি, এবং সেই পয়েন্টটা কি বলতো? 0,0। তার মানে এই যে বিডি মূল বিন্দু দিয়ে যায়, বিডি কি দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে গমন করছে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখলাম, মূল বিন্দু দিয়ে যাচ্ছে বিডিটা, রাইট? এখন বিডির কি জানা লাগবে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলে কি হয়? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলে y = mx হয়। তাহলে আমার এখন বিডির এমটা জানা লাগবে। এখন এম কিভাবে জানতে পারি? আমরা এম অফ এসিটা বের করি। ঠিক আছে, এম অফ এসি বের করলে আমার আসবে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। ঠিক আছে,
কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো এটা তো আমরা বের করে ফেলেছি, এটা আমাদের এসেছে কত, -4,0। তো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, ঠিক আছে। তো এই ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 0। তো ঢালের মান 0, এটার মিনিং কি? ঢালের মান 0 এটার মিনিং কি? ঢালের মান 0 এটার মিনিং হচ্ছে এটা আমার এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। ঢালের মান 0 এটার মানে হচ্ছে এটা আমার এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ হয়ে যাবে, কারণ একটা বিন্দু কি হচ্ছে 0,0 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এই বিন্দুটা 0,0, তাহলে এক্স অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষ হলে ঢালের মান কি হয়, 0 হয়। তাহলে এটা থেকে কি বোঝা যায়, যদি আমার এই এসিটা এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল কোন একটা রেখা, তার সাথে লম্ব রেখা চিন্তা করলে সেটা কার সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে। বা এক্স অক্ষ যদি চিন্তা করা হয়, এক্স অক্ষের সাথে যদি কোন একটা লম্ব রেখা চিন্তা করো, সেটা ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে এটা কি আমরা বুঝতে পারি যে এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তার মানে বিডি অবশ্যই কি হবে, বিডি অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু কি ধরে নিতে হয়, কনস্ট্যান্ট ধরে নিতে হয়, ঠিক আছে। তাহলে এখন আমরা এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরে নিতে পারি বিডির সমীকরণটা, কারণ আমরা বুঝতে পারছি এসি আর বিডি পরস্পর লম্বভাবে থাকবে। এসি যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তার মানে বিডি ওয়াই অক্ষের সমান্তরাল হবে। বাট এক্স্যাক্টলি বললে এসি কিন্তু আসলে এক্স অক্ষ হয়ে গেছে। সো এই পয়েন্টটা আবার কোন পয়েন্ট দিয়ে যাবে, 0,0 দিয়ে যাবে, তাই না। এই যে এই পি পয়েন্ট তো আবার কি হচ্ছে, বিডির উপরেও তো লাই করছে, তার মানে 0,0 দ্বারা যদি সিদ্ধ করে দাও, 0 ইকুয়াল টু কে, কে এর মান 0 পাওয়া যাচ্ছে। কে এর মান আবার বসায় দিলে বিডির সমীকরণ দাঁড়াচ্ছে কত, এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে বিডি রেখার সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের সি পয়েন্টের স্থানাঙ্ক। তো এক্স্যাক্টলি যদি আমরা এটা চিত্রটা বোঝার চেষ্টা করি, এরকম একটা চিত্র পাওয়া যাবে। খেয়াল করে দেখি, ধরো এটা আমরা দিলাম হচ্ছে আমাদের এক্স অক্ষ, এন্ড হচ্ছে এই জায়গা দিলাম আমাদের ওয়াই অক্ষ। তারপরে আমরা ধরো পয়েন্ট গুলা দিচ্ছি। আমরা হচ্ছে এই জায়গায় পি পয়েন্ট কে পেয়েছিলাম, খেয়াল করে দেখো, এই জায়গায় পি পয়েন্ট কে পেয়েছিলাম, মনে পড়ে কিনা দেখো, পি পয়েন্ট 0,0, ঠিক আছে। আচ্ছা, এরপরে 1, 2, 3, 4 এই জায়গায় হচ্ছে আমার 4,0 ছিল, ঠিক আছে। এই জায়গা 4,0 ছিল। আচ্ছা, এরপরে কর্ণটা আসলে মানে কর্ণের অপর যেই বিন্দুটা, সেই বিন্দুটা এখানে থাকবে সি পয়েন্ট। এখানে সি পয়েন্ট ছিল -4,0, ঠিক আছে। তাহলে এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে এই যে এসি যদি আমরা টেনে দেই, তাহলে এটা হচ্ছে আমার কি, একটা এসি কর্ণ পাওয়া গেছে। তাহলে এটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু, এবং এখান থেকে ধরো সেম লেন্থেই ধরো 1, 2, 3, 4 এখানেও যদি যাই, তাহলে এই জায়গায় যেটা পাবো ধরো হচ্ছে ওইখানে একটা শীর্ষবিন্দু পাওয়া যাবে। আবার নিচেও যদি যাই, ধরো 1, 2, 3, 4 নিচেও যদি যাই, এখানে একটা শীর্ষবিন্দু পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এইখানে একটা কর্ণ আমাদের আছে, এখানে আমাদের একটা কর্ণ আছে, ঠিক আছে। এবং এটাকে আমরা বলে দিলাম আমাদের বিডি কর্ণ। ধর এটা ধরলাম বি পয়েন্ট, এটাকে ধরলাম আমরা ডি পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি সামান্তরিকটা দেখতে চাও, দেখবা এখানে পাবা এই যে পয়েন্ট আমি লাগাই দিলাম, এই যে পয়েন্ট আমি লাগালাম, এইখানে পয়েন্ট আসলো, এইখানে আমার পয়েন্ট চলে আসছে। বোঝা গেছে ব্যাপারটা? এই যে এইটাই আমাদের কিন্তু সামান্তরিক না, এটা আমাদের জন্য রম্বস, ঠিক আছে। এই যে আমাদের রম্বস, বোঝা গেছে? তাহলে তুমি কিন্তু বুঝতে পারছো যে আমাদের এই যে এসি রেখা, যেটা এসি রেখা কিন্তু কে হিসেবে কাজ করছে, এক্স অক্ষ হিসেবে কাজ করছে, এবং বিডি যেই বিডি কর্ণ বা বিডি রেখা, এটা আমার কিন্তু ওয়াই অক্ষ হিসেবে কাজ করছে, ঠিক আছে। সো আমরা কিন্তু জানি, আমরা কি জানি যে এটা এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম, এবং এক্স অক্ষের সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু 0, আর এটা আমাদের ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম, ওয়াই অক্ষের সমীকরণ হয় আমাদের এক্স ইকুয়াল টু 0। বোঝা গেছে ব্যাপারটা? আশা করি সবকিছু তোমাদের কাছে ভিজুয়ালাইজ হয়ে গেছে। যদি তুমি এরকম চিত্র এঁকে দিয়ে আসতে পারো, চিত্র যদি ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে এই যে এরকম এত কাহিনী কি করার দরকার আছে? এত কাহিনী করার কোনোই দরকার নাই, যদি তুমি এই চিত্রটাই বুঝে ফেলতে পারো। বোঝা গেছে ব্যাপারটা? সামনে আগে এখানে কি বলা হচ্ছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 রেখাটি অক্ষদ্বয়ের সাথে এ ও বি ত্রিভুজ গঠন করে, যেখানে ও মূল বিন্দু। ওকে, এ বি বাহুর সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এটা খুবই কমন একটা প্রবলেম, এবং এটা আমাদের ইয়েতে আসে, এটা খুবই কমন প্রবলেম, এবং এইচএসসি পরীক্ষাতেও কিন্তু এই প্রবলেমটা আসে, ঠিক আছে। সো দেখি আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো ফার্স্টে আমাদের চোখের দেখাই বুঝে যেতে হবে ইকুয়াল টু 5। এটা মানে কি? এটা মানে এভাবে চিন্তা করা যায় যে x/5 প্লাস y/5 ইকুয়াল টু 1।
এটা এভাবে চিন্তা করা যায়, x/5 প্লাস y/5 ইকুয়াল টু 1। তার মানে x অক্ষকে 5 পরিমাণ ছেদ করলো, y অক্ষকে 5 পরিমাণ ছেদ করলো। তো আমি ঠান্ডা মাথায় দেখাই, ধরো 1 2 3 4 5 পরিমাণ, এখানে ধরো 1 2 3 4 5 পরিমাণ, ঠিক আছে। এখন আমরা যদি একটা রেখা টেনে দেই, এই যে এইভাবে আমরা একটা রেখা টানলাম, এই রেখাকে একটু উঠায় দেই, হ্যাঁ। এখন এইটাই হচ্ছে আমার x/5 প্লাস y/5 ইকুয়াল টু 1, মানে x প্লাস y ইকুয়াল টু 5। এখন আমাদের এটা সমদ্বিখণ্ডক বিন্দু নিয়ে কাজ করতে হবে। সমদ্বিখণ্ডক বিন্দু মানে কি? সমদ্বিখণ্ডক বিন্দু মানে হচ্ছে এই যে রেখাংশটা আছে, দেখো AB বাহু, তাই না? আমার কি হয়েছে, অক্ষদ্বয়ের সাথে ও AB ত্রিভুজ গঠন করেছে। তো এইখানে হচ্ছে O পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের A পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে 5,0, আর এইখানে হচ্ছে আমাদের B পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে 0,5। ওকে, তো আমাদের এই OAB ত্রিভুজকে সমত্রিখণ্ডক বিন্দু নিয়ে কাজ করতে হবে। তো সমত্রিখণ্ডক বিন্দু মানে AB কে সমান 3 ভাগে ভাগ করছে এমন দুইটা বিন্দু নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সমান 3 ভাগে ভাগ করছে, সমান 3 ভাগে ভাগ। তো এটা দিলাম আমরা C পয়েন্ট, এটা দিলাম আমরা D পয়েন্ট। এখন খুব ইজিলি বলা যেতে পারে যে C পয়েন্ট আর D পয়েন্টের স্থানাঙ্ক কি হবে, ঠিক আছে। তো আমরা মূলত বের করতে চাই কি জানো, এই যে মূল বিন্দু আর C পয়েন্ট জোড়া লাগাই দিব, আবার এই মূল বিন্দু আর D পয়েন্ট জোড়া লাগাই দিব, এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমাকে বের করতে হবে। তো C পয়েন্টের স্থানাঙ্ক না খুব ইজিলি বের করা যায়, জানো, C পয়েন্টের স্থানাঙ্কটা। সো আমি যদি এভাবে ভাগ করি, খেয়াল করে দেখো, আমার এটাকে সমান 3 ভাগে ভাগ হয়েছে, রাইট, সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আমার নিচের যে অংশটা, এটাকেও না আমি সমান 3 ভাগে ভাগ করব, নিচের এই অংশটা x অক্ষকেও সমান 3 ভাগে ভাগ করলাম, y অক্ষকেও সমান 3 ভাগে ভাগ করলাম। খেয়াল করে দেখো, এই যে x অক্ষের ছেদাংশটাও সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, y অক্ষের ছেদাংশকেও সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। x অক্ষের ছেদাংশে সমান 3 ভাগে ভাগ করলে পুরোটা ছিল 5, তাহলে এতটুকু হবে 5/3, এতটুকু হবে 5/3, এতটুকু হবে 5/3। আবার y অক্ষ পুরোটাও ছিল 5, তাহলে এতটুকু হবে 5/3, এতটুকু হবে 5/3, এতটুকু হবে 5/3, রাইট। আচ্ছা, এখন আমরা যদি C পয়েন্টে পৌঁছাতে চাই, খেয়াল করো, C পয়েন্টে যখন পৌঁছাতে চাবো, এই বরাবর গেলাম, এই বরাবর গেলাম, উপর বরাবর উঠলাম, তাহলে খেয়াল করো 2 বার 5/3 পরিমাণ যাওয়া লাগছে। 2 বার যদি 5/3 পরিমাণ যাওয়া লাগে, তাহলে 5/3 প্লাস 5/3 মানে 10/3 আসবে, কমা এরপরে উপরে কতবার 5/3 উঠা লাগছে, একবার, তাহলে এখানে আসছে জাস্ট 5/3। C পয়েন্টের স্থানাঙ্ক বের করা ডান। এরপরে D পয়েন্টের স্থানাঙ্ক যদি বের করি, দেখো D পয়েন্টে পৌঁছানোর জন্য কি করা লাগছে, একবার 5/3, তারপরে দেখো 2 বার 5/3 উপরে উঠা লাগছে। তো একবার 5/3 যদি ডানে যাওয়া লাগে, তাহলে ভুজার মান হবে 5/3, আর 2 বার 5/3 দেখো এইভাবে ডট 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 দিয়ে দেখো 2 বার 5/3 উপরে যদি উঠা লাগে, তাহলে আমার আসবে 5/3 প্লাস 5/3 মানে 10/3। তাহলে এখন তো আমার অঙ্ক শেষ, মোটামুটি অঙ্ক শেষ। কিভাবে অঙ্ক শেষ, যে আমরা চাচ্ছি কি এই মূল বিন্দু আর এই রেখা, আর মূল বিন্দু আর এই রেখার সমীকরণ বের করতে। সো OC রেখার সমীকরণ কি হবে, OC রেখার সমীকরণ কি হবে, আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখা, সো এটা আসবে y ইকুয়াল টু y1/x1 ইন্টু x। সো এখানে আসবে হচ্ছে y ইকুয়াল টু y1 মানে কত, C বিন্দুর হচ্ছে কোটি, তাহলে 5/3 ডিভাইডেড বাই C বিন্দুর ভুজ 10/3। এইটার যদি ক্যালকুলেশন করি, 1/3 কাটাকাটি আসবে হচ্ছে 1/2 ইন্টু x। দ্যাট মিনস এখান থেকে পাওয়া যাবে হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার OC রেখার সমীকরণ। বোঝা গেছে ব্যাপারটা, এটা আমার OC রেখার সমীকরণ। এরপরে OD রেখার সমীকরণ যদি বলি, OD রেখার সমীকরণ এটা দাঁড়াবে y ইকুয়াল টু y1/x1 ইন্টু x। সো y1 মানে কত, y1 মানে হচ্ছে 10/3 ডিভাইড বাই x1 মানে কত, 5/3 ইন্টু x। সো এই জায়গা থেকে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে 2x, এটার মান y, অর্থাৎ 2x মাইনাস y ইকুয়াল টু 0। সো এই যে আমাদের অঙ্ক ডান, যেটা হচ্ছে আমার OC রেখার সমীকরণ, এটা আমাদের OD রেখার সমীকরণ। বুঝা গেছে, সামনে গাই আমরা। এই জায়গায় কি বলা হচ্ছে, h, k 1, 2 এবং -3, 4 বিন্দু সমূহ L1 সরলরেখার উপর অবস্থান করছে। তো আমরা যদি চিত্র আঁকি, ফার্স্টে এটা শুনেই চিত্রটা যদি আঁকার চেষ্টা করি, ধরো এই একটা L1 সরলরেখা, ঠিক আছে, এটা L1। তাহলে এই L1 এর উপর কি কি আছে, L1 এর উপরে ধরো হচ্ছে L1 এর উপরে আমার h, k আছে, ঠিক আছে, h, k আছে। এই L1 এর উপরে 1, 2 আছে। এই L1 এর উপরে আমার -3, 4 আছে, ঠিক আছে। তাহলে এই রেখাটা কি রেখা, এই রেখা হচ্ছে আমার জন্য L1 রেখা, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে L2 যদি, আর একটা রেখা আছে L2 রেখা, L2 যদি L1 সরলরেখার উপর লম্ব হয়, তার মানে L2 একটা রেখা আছে যেটা L1 সরলরেখার সাথে লম্ব ভাবে আছে, এবং L2 যদি কি হয়, h, k
এবং 4,3 বিন্দুগামী হয়, তাহলে L2 H, K বিন্দুগামী, ঠিক আছে? L2 H, K বিন্দুগামী, তার মানে L2 H, K দিয়ে যাবে এবং L1 রেখার সাথে কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবং L2 র উপরে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে যে L2 H, K দিয়েও তো যায়, এই যে H, K দিয়েও তো যায়, আবার L2 কি হচ্ছে? 4,3 বিন্দুগামীও হয়। তাহলে L2 আবার কি হয়? এই যে 4,3 বিন্দুগামীও হচ্ছে, তাই না? তাহলে আমাকে বের করতে হবে H/K কত হবে, ঠিক আছে? তো আমরা চাইলে H এর মান, K এর মান কিন্তু বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, তোমাকে যদি একটা প্রবলেম বলি, এইখানে এই পয়েন্ট আর এই পয়েন্টের স্থানাঙ্ক জানা আছে, মানে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সাহায্যে তুমি কাকে খুঁজে পাবা? L1 সরলরেখার সমীকরণকে খুঁজে পাবা। L1 সরলরেখার সমীকরণকে তুমি খুঁজে পাবা, ওকে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সাহায্যে। এবং তুমি তুমি কি করলা? এখন এর লম্ব রেখার সমীকরণ বের করবা। L1 এর সমীকরণটা পেয়ে যাচ্ছে, লম্ব রেখার সমীকরণ বের করবা। লম্ব রেখার সমীকরণ বের করার উপায় হচ্ছে x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, মাঝের চিহ্নের পরিবর্তন, এন্ড দেন তুমি হচ্ছে এই যে এই সরলরেখা তুমি পেয়ে যাচ্ছ, রাইট? এটা আমাদের জন্য L2 সরলরেখা। L2 সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হবে আশা করি তোমাদের জন্য ডান। কিভাবে ডান? L1 সরলরেখা তুমি জেনে গেছো, x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, মাঝের চিহ্নের পরিবর্তন, প্লাস k = 0। কনস্ট্যান্টের মান বের করার জন্য হচ্ছে আমরা কি করব? এই বিন্দু দ্বারা সিদ্ধ করা k এর মান পাওয়া যাবে। তাহলে L2 রেখার সমীকরণ তুমি পেয়ে গেলা। L2 রেখার সমীকরণ L1 রেখার সমীকরণকে সমাধান করলে তুমি হচ্ছে এই H, K বিন্দুর স্থানাঙ্ক জেনে যাবা। আর H, K বিন্দুর স্থানাঙ্ক জানলে H এর মান জানো, K এর মান জানো, তুমি অনুপাত বের করতে পারবা। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা তোমাদের নিজেদের জন্য হোমওয়ার্ক থাকলো, নিজেরা কিন্তু অবশ্যই এটা করবা, ঠিক আছে? এটা আমি করা দিচ্ছি না, এটা নিজেদের জন্য থাকলো। ওকে, আশা করি ইজি জিনিস পারা যাবে। সামনে আগাই। এই জায়গায় কি বলা হচ্ছে? যদি ax plus by plus c equal to 0 সরলরেখাটি 2,3 বিন্দু দিয়ে যায় এবং a plus 2b minus c equal to 0 হয়, তবে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। খুবই চমৎকার একটি প্রবলেম। তো দেখি, যেহেতু আমার 2,3 বিন্দু দিয়ে এই সরলরেখাটা যায়, তাহলে 2,3 দ্বারা সিদ্ধ হবে। তো দেখি, x এর জায়গা 2 দিলাম, y এর জায়গা 3 দিলাম, প্লাস c equal to 0 আমাদের আসলো, ঠিক আছে? তো এখান থেকে বলা যাচ্ছে কি? এখান থেকে বলা যাচ্ছে 2a plus 3b, 2a plus 3b plus c equal to 0, এটা বলা গেল, রাইট? এখন আরেকটা ব্যাপার, যে এখানে একটা জিনিস দিয়ে দেওয়া আছে যে a plus 2b minus c equal to 0। এখান থেকে আমরা চাইলে c এর মানটা বের করে আনতে পারি। এখান থেকে আমরা চাইলে c এর মানটা বলতে পারি, c এর মানটা আসবে হচ্ছে a plus 2b। c এর মান যেটা আসলো, এইখানে আমরা c এর মানটা বসিয়ে দিব। তো c এর মানটা বসিয়ে দিয়ে আসো। c এর মানটা বসালে এখানে আসবে হচ্ছে 2a plus 3b plus c এর মান তুমি বসাবা a plus 2b equal to 0, রাইট? সো এই জায়গায় দেখা যাচ্ছে 3a plus 5b equal to 0 পাওয়া যাচ্ছে। এর মান আমার আসছে minus 5b/3, এটা আমার a এর মান আসছে। বুঝা গেছে ব্যাপারটা? তো a এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা সবগুলো মান আস্তে আস্তে এই সরলরেখার সমীকরণে বসিয়ে দিব। দেখি কিভাবে বসাবো। দেখো, আমার এখানে দেওয়া আছে কি? আমার এখানে দেওয়া আছে হচ্ছে ax plus by plus c equal to 0। ফার্স্টে c এর মানটা বসাই। ফার্স্টে c এর মানটা বসালে আমার এখানে আসবে ax plus by, c বসালে আসবে কত? a plus 2b equal to 0, রাইট? c এর মান বসালাম। এরপরে a এর মানটা বসাই দিই। a এর মান বসাই। a হচ্ছে কত? minus 5b/3 into x plus b, এখানে আসবে minus 5b/3 plus 2b equal to 0। এখন দেখো, প্রত্যেকের সাথে b b b b আছে। ওই b b b b যদি সব কেটে কেটে দাও, কেটে কেটে দিলে সব কি পাবা? কেটে কেটে দিলে পাবা minus 5/3 into x plus 1 minus 5/3 plus 2 equal to 0। and then এটাতে একটু যদি ক্যালকুলেশন করি আমরা, এখানে ক্যালকুলেশন করলে 1 minus 5/3 plus 2 করলে এখানে 4/3 পাওয়া যাবে। সো minus 5/3x plus 4/3 equal to 0, অর্থাৎ আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে 3 দ্বারা যদি গুণ করে দাও, তুমি -3 দ্বারা গুণ করলে পাবা 5x minus 4 equal to 0। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, 5x minus 4 equal to 0। বুঝে গেছে? আচ্ছা, আমি একটু ভুল করেছি, কোথায় ভুল করেছি দেখো তো। এইখানে আমরা y দিতে ভুলে গেছি, দেখেছো? y দিতে ভুলে গেছি, তাই না? তাহলে আমরা একটু সরাই দেই।
খেয়াল করো, একটু সরাই দিয়ে ধাক্কা দিয়ে সরাই দেই, দেখেছো একটু সিলি মিস্টেক হইতে থাকে, এগুলো কিন্তু নিজেরা অবশ্যই কেয়ারফুল থাকবা। ওকে, নিজেরা অবশ্যই এটা কেয়ারফুল থাকবে, এটা কিন্তু অ্যান্সার না, ভুল বলছি। দেখি কি হবে, দেখি কি হবে। তাহলে বি দ্বারা ভাগ করে দিলে, বি দ্বারা ভাগ করলে এখানে -5/3x প্লাস ওয়াই -5/3 প্লাস 2 = 0। ঠিক আছে, সো এইখান থেকে আমরা পাবো হচ্ছে -5/3 প্লাস 2, সো 1/3 পাচ্ছি। সো -1/3x প্লাস ওয়াই প্লাস 1/3 = 0। সো এখন তুমি -3 দ্বারা গুণ করলে পাবা হচ্ছে 5x - 3y - 1 = 0। এইটা আমাদের অ্যান্সার, আগেরটা একটু ভুল ছিল, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, বুঝা গেলে সামনে যাই আমরা। এখন একটা সেট আমাদের প্রবলেম ডান, একটা সেট আমাদের প্রবলেম ডান। এখন এই সেট এ ডান, অনেকগুলো সেট আমাদের আছে, আমরা এখন জাস্ট ব্রিফ করে করে আগানোর চেষ্টা করব, যেটা একটু কনসেপচুয়াল লাগবে সেটা সলভ করবো, এরপরে বাকিটুকু আমরা ব্রিফ করবো। দেখো, এ বি সি ডি স্থানাঙ্ক যথাক্রমে h,0 a, b এবং 0, k। তো এটা না অনেক ইজিলি সলভ করা যায়। কিভাবে সলভ করা যায় দেখো, এইখানে দেখো h,0 মানে h,0 মানে এটা আমার x অক্ষের উপরস্থ বিন্দু, 0, k মানে এটা আমার y অক্ষের উপরস্থ বিন্দু। এসি রেখা বি বিন্দুগামী হলে দেখাও যে এইটা। ওকে, আচ্ছা, এখন এটা আমার এ বিন্দু স্থানাঙ্ক, এটা আমার বি বিন্দুর স্থানাঙ্ক, সরি এটা এ বিন্দু স্থানাঙ্ক, এটা বি বিন্দু স্থানাঙ্ক, এটা সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে বলছে কি এসি রেখা বি বিন্দুগামী, তাহলে এসি রেখা বি বিন্দুগামী মানে কি তিনটা বিন্দুই সমরেখক। আচ্ছা, একটা ব্যাপার ইজি হয়ে যাবে তোমার জন্য, দেখো একটা ব্যাপার ইজি হয়ে যাবে, যে ধরো আমি এক্স অক্ষ দিলাম, এন্ড দেন আমি ধরো ওয়াই অক্ষ দিলাম। ওকে, এন্ড আমি বললাম আমার জন্য এইখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এটার স্থানাঙ্ক হচ্ছে h,0। এটা দ্বারা বুঝাবো কি, এটা দ্বারা বুঝাবো হচ্ছে যে হচ্ছে এই যে মূল বিন্দু থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে কত লেন্থ, h লেন্থ। ঠিক আছে, এরপরে আমি বললাম যে হচ্ছে ওয়াই অক্ষের উপরস্থ একটা বিন্দু আছে বি পয়েন্ট, এটা হচ্ছে 0, k। এটা দ্বারা বুঝবো কি, এটা দ্বারা বুঝবো হচ্ছে আমরা আমাদের এই যে ওয়াই অক্ষ বরাবর কত পরিমাণ আছে, কে পরিমাণ আছে, রাইট। এখন ধরো আমরা যদি হচ্ছে একটা রেখা টেনে দেই, ধরো একটা রেখা টেনে দিলাম, এরকম ভাবে একটা রেখা টানলাম আমরা। ঠিক আছে, এরকম ভাবে একটা রেখা টানলাম, এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, রাইট, এ পয়েন্ট আর বি পয়েন্ট দিয়ে যাচ্ছে। সরি, এটা বি পয়েন্ট না, এটা সি পয়েন্ট আমাদের জন্য, এই অনুযায়ী প্রশ্ন অনুযায়ী এটা আমাদের সি পয়েন্ট। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী এটা আমাদের সি পয়েন্ট। সো দেখি, এটা আমাদের সি পয়েন্ট। ওকে, এটা তো আমাদের বলছে এসি রেখার বি বিন্দুগামী। তো এসি রেখা বি বিন্দুগামী, ধরো বি বিন্দু আমি বললাম, এন্ড বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া কত, a, b দেওয়া, রাইট। তার আগে বলো যে এই যে এক্স অক্ষকে h পরিমাণ ছেদ করছে, ওয়াই অক্ষকে k পরিমাণ ছেদ করছে, তাহলে সরলরেখার সমীকরণ কি দাঁড়াবে? তাহলে সরলরেখার সমীকরণ দাঁড়াবে h/k প্লাস y/k = 1। এটাই আমাদের দাঁড়াবে কিনা বলো তো? তাহলে সরলরেখার সমীকরণ দাঁড়াবে হচ্ছে h/k, সরি h/h, x/h প্লাস y/k = 1। x এর নিচে x অক্ষের ছেদাংশের মান চলে গেল, y এর নিচে y অক্ষের ছেদাংশের মান চলে গেল, এবং এটা কোন বিন্দু দিয়ে সিদ্ধ হবে, a, b বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তো x এর জায়গা a বসায় দাও, তাহলে a/h, y এর জায়গা b বসায় দাও, তাহলে b/k = 1। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। দেখো, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, কত ইজি জিনিস, সিম্পল জিনিস। ঠিক আছে, আচ্ছা সামনে গাই। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে যদি h = 1, k = 1, b = 2 হলে, ক্ষেত্রফল 2 হলে a এর মান নির্ণয় করতে হবে। তো এটা সিম্পল জিনিস। কি সিম্পল জিনিস? যে আমরা হচ্ছে যে তিনটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ 1 ধরো হচ্ছে h0, ab, দেন হচ্ছে 0k, দেন হচ্ছে h0। ওকে, এই ক্ষেত্রফলের মান কত দেওয়া, 2 দেওয়া। আচ্ছা, h, k, b এর মান দিয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে h এর মান হচ্ছে 1, 0, এন্ড দেন এখানে a দিলাম, b এর মান হচ্ছে 2, 0, k এর মান হচ্ছে 1, h এর মান 1, 0, এখানে আসছে 2, রাইট। তো এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ক্ষেত্রফল এখানে যেভাবে দেওয়া আছে, ক্ষেত্রফল এখানে যেভাবে দেওয়া আছে,
আমরা ধরছি হচ্ছে এই ক্ষেত্রফলের মানটা মডুলাস হয়ে আসার পরের মান, ঠিক আছে। মডুলাস হয়ে আসার পরের মান হচ্ছে, ধরো ক্ষেত্রফল যদি কখনো নেগেটিভ চলে আসে তখন তো আমরা মডুলাস সাইন দিয়ে সেটাকে পজিটিভ বানাই দেই। তো আমরা চিন্তা করবো এখানে কি সাইন আছে, আমাদের প্লাস সাইন আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কের মেইন কাহিনী হচ্ছে এখানে প্লাস মাইনাস সাইন দিয়ে এর দুইটা মান পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আশা করছি বাকিটা পারা যাবে। উপর থেকে নিচে গুণ হবে প্লাস সাইন দিয়ে, নিচে থেকে উপরে গুণ হবে মাইনাস সাইন দিয়ে, এখান থেকে এর মান বের করা যাবে, এর মান দুইটা মান আসবে, এটা কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারবা, ঠিক আছে। এর দুইটা মান আসবে, একটা প্লাস সাইনের জন্য, একটা প্লাস সাইনের জন্য আসবে, আর একটা মাইনাস সাইনের জন্য আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, সামনে আগাই। এখানে কি বলা হচ্ছে, এটাও খুবই যে জিনিস, দুটি সমান্তরাল 3,4 বিন্দু দিয়ে যায়, দুইটি রেখা হবে, ঠিক আছে, সমান্তরাল না, দুইটা রেখা হবে, দুইটা রেখা হচ্ছে 3,4 বিন্দু দিয়ে যায়, 3,4 বিন্দু দিয়ে যায়, এবং এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 4 = 0 রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দুটি সমীকরণ নির্ণয় করো। সেটা খুবই সিম্পল একটা প্রবলেম, এটা আমাদের এইচএসসি লেভেলের প্রবলেম, ঠিক আছে। সো এই যে একটা রেখা, এই রেখার সমীকরণ দিয়ে দেওয়া আছে, এই রেখার সমীকরণটাই দিয়ে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 4 = 0, এবং এটা ঢাল তুমি বের করতে পারবা। ধরো ঢাল আমরা বললাম হচ্ছে m1 = মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ করলে পাবা হচ্ছে 1। এন্ড দেন ধরো একটা রেখা চলে গেছে, এই রেখাটা আমার আমার প্রদত্ত সরল রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং এই রেখাটা আমার কোন বিন্দুতে যাচ্ছে, এই রেখাটা আমার হচ্ছে 3,4 বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা রেখা পাওয়া সম্ভব, এদিক বরাবর আরো একটা রেখা পাওয়া সম্ভব, যেটা তোমার হচ্ছে এইভাবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, তাহলে আশা করি এটা তোমরা জানো যেটা কিভাবে সলভ করতে হয়। যে হচ্ছে যেহেতু আমরা এই ব্লু লাইনটা সলভ করতে চাচ্ছি, ব্লু লাইনের ইকুয়েশন বের করতে চাচ্ছি, তাহলে এক বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ ইউজ করব, y - y1 = m × x - x1। তাহলে আমাদের মেইন টার্গেটটা দাঁড়ায় কি, আমাদের মেইন টার্গেট দাঁড়ায় হচ্ছে এই m এর মানটা বের করা, এটা আমাদের টার্গেট, রাইট। তো m এর মান বের করার টার্গেট খুবই সহজ জিনিস, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাই না। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল এর ফর্মুলা ইউজ করলেই হয়ে যায়। তো ধরো আমরা যদি বলি tan θ, tan 60 ডিগ্রি = প্লাস মাইনাস m - m1 ডিভাইডেড বাই 1 প্লাস m × m1, ঠিক আছে। তাহলে আমরা আর আগালাম না, ফার্দার আগালাম না, আগানো মানে তোমাদের সময় নষ্ট। এখান থেকে প্লাস সাইন ইউজ করলে m এর একটা মান পাওয়া যাবে, এবং এখান থেকে মাইনাস সাইন ইউজ করলে m এর আরেকটা মান পাওয়া যাবে, দুইটা মানই আমাদের জন্য কারেক্ট হবে, ঠিক আছে। তাহলে একটা এই ধরনের সরলরেখা, আর একটা হচ্ছে এই ধরনের সরলরেখার জন্য, ঠিক আছে। সামনে আমরা এখানে কি বলা হচ্ছে, এখানে ওই একই ধরনের জিনিস, দেখো এবিসিডি রম্বস আমরা করে আসছি, এবিসিডি রম্বস এসি ও বিডি কর্ণ পি বিন্দুতে ছেদ করে, এপিবি ত্রিভুজের লম্ব বিন্দু হচ্ছে 4,3। শিখে এসেছি যে পি বিন্দুটাই আসলে লম্ব বিন্দু হিসেবে কাজ করবে, কারণ পি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,0, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। আচ্ছা, বলা হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য এবং বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করো। এটা কিন্তু আমরা করে আসছি, ঠিক আছে, এটা কিন্তু আমরা করে আসছি। তারপর হালকা করে যদি বলে দেই, ধরো এই যে আমাদের জন্য রম্বস, এই রম্বসের কর্ণ আমরা আগে নাম দিলাম হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, আমাদের এ বি এসি কর্ণ আর বিডি কর্ণ। তো এই যে এসি একটা কর্ণ আছে আর বিডি নামক একটা কর্ণ আছে, এবং আমরা জানি রম্বসের কর্ণ পরস্পর লম্বভাবে থাকে, ঠিক আছে। কর্ণদ্বয় কোথায় ছেদ করেছে, কর্ণদ্বয় পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখা যাচ্ছে এখানে একটি কি উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে এপিবি ত্রিভুজের লম্ব বিন্দু যদি বলা হয়, তাহলে এপিবি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু কোথায় থাকে, সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু যেখানে 90 ডিগ্রি উৎপন্ন হয় সেখানেই থাকে। তাহলে লম্ব বিন্দু এখানে কত দেওয়া, 4,3, তার মানে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,3। এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে সেটা কত, 2,0। এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে তুমি অবশ্যই কি পেয়ে যাবা, তুমি অবশ্যই যে সি বিন্দু স্থানাঙ্ক কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে, সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবা। তো ধরো আমরা একটু যদি ব্রিফ করে দিই, রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে চাই,
এটা কিন্তু বেশ দারুণ একটা প্রবলেম। লম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে আমাদের সি পয়েন্টের স্থানাঙ্ক যদি চিন্তা করো, সি পয়েন্টের স্থানাঙ্ক এটা তুমি কিন্তু বের করতে পারবা মধ্যবিন্দু ফর্মুলার সাহায্যে। সি পয়েন্টের স্থানাঙ্ক বের করা যাবে। সি পয়েন্টের স্থানাঙ্ক তুমি বের করতে পারবা, সেটা কত আসবে? মধ্যবিন্দু যদি ইউজ করি, মধ্যবিন্দুর ফর্মুলা যদি ইউজ করি, আমার এখানে আসবে হচ্ছে, এখান থেকে এটা কত বললো? 2 বললো, এখান থেকে আরো 2 বাড়বে, 6 আসবে। এখান থেকে কত বললো? 3 বললো, এখান থেকে আরো 3 বাড়বে, ধরো এখানে 6 আসবে। ওকে, 6 আসলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমার দেখো এই পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে গেছো। এখন বিডি কর্ণের সমীকরণ কিন্তু বের করতে পারবা, রাইট? বিডি কর্ণের সমীকরণ কিন্তু তুমি বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? যে তুমি কি জানো যে এই যে এসির সমীকরণ যদি তুমি বের করে ফেলো, তাহলে এসির সমীকরণও বের করার প্রয়োজন নাই। আমার এসি রেখার ঢাল বের করলে এই ঢাল দ্বয়ের গুণফল কি হবে? -1 হবে, রাইট? মানে এসি রেখার ঢালটা যদি আমরা বের করি, ধরো এসি রেখার ঢাল এম অফ এসি, এসি রেখার ঢাল বের করলে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, ঠিক আছে? সেখান থেকে পাওয়া যাচ্ছে 1/4। ওকে, 1/4। তো যেহেতু আমাদের এটা কিভাবে আছে? পরস্পর লম্ব ভাবে আছে, কর্ণদ্বয় পরস্পর লম্ব ভাবে থাকে, তাহলে এম অফ এসি ইন্টু এম অফ বিডি, ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1, কারণ এরা পরস্পর লম্ব ভাবে আছে। তাহলে এম অফ বিডি সমান পাওয়া যাবে -1/m of AC, and then এখান থেকে পাওয়া যাচ্ছে জাস্ট -4। ওকে, -4। তো আমার এই বিডি সরলরেখার সমীকরণ দাঁড়াবে হচ্ছে, দেখো বিডি সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যায়? বিডি সরলরেখাটা কিন্তু আমার পি বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা y-y1 ইকুয়াল টু m কত? -4 ইন্টু x - x1 এটা কিন্তু পেতে পারি। বোঝা গেছে? এইটা আমরা পেতে পারি। দেখি আমরা এখানে একটু প্রশ্ন ভুল তোলা হয়েছে। কিসে? এটা হচ্ছে এখানে রম্বস না, যেটা আসলে বর্গ ছিল, ঠিক আছে? এখানে বর্গ ছিল, বর্গের আহ রম্বসের বাহু না, এটা হবে বর্গের বাহু। ওকে, বর্গের বাহু। তো বর্গ যদি করে ফেলি, দেখো আমাদের বর্গ করলে ডান জিনিসটা একটু ভুল হয়েছে, এটা রম্বস ছিল না, বর্গ ছিল, ঠিক আছে? তো দেখি, সমস্যা নেই। বর্গ যদি থাকে, এই যে আমাদের বর্গ, এটা আমাদের হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2,0, এটা আমাদের বি পয়েন্ট। কনসেপ্ট একই থাকবে, বি পয়েন্টের স্থানাঙ্ক জানি না, সি পয়েন্টের স্থানাঙ্ক বের করে ফেলেছি, ওই একই জিনিস 6,6, এন্ড হচ্ছে এটা হচ্ছে ডি পয়েন্ট। ওকে, বিডি রেখা ওই একই জিনিসই পাচ্ছি, সমস্যা নেই, একই জিনিসই পাবো। ধরো হচ্ছে আমরা বললাম এই যে এইটা, আর হচ্ছে এইভাবে কর্ণ চলে গেছে, ঠিক আছে? এবং কর্ণদ্বয় ছেদবিন্দু কোথায়? পি বিন্দু। ওকে, কর্ণদ্বয় ছেদবিন্দু পি বিন্দু, পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া, পি বিন্দু স্থানাঙ্কই দেওয়া হচ্ছে কত? পি বিন্দু স্থানাঙ্ক দেওয়াই হচ্ছে 4,3। ওকে, আচ্ছা, এই তো। এখন এখান থেকেই আসলে বলা যেতে পারে যে হচ্ছে তুমি এই দৈর্ঘ্যটা যদি পেয়ে যাও, এই লেন্থটা খেয়াল করো, এটা তুমি পাবা এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, এটা পাবা। তো এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যেটা, ওই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে যদি আমরা √2 দ্বারা গুণ করে দিই, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা ওই বর্গের বাহু, রম্বস না, বর্গের বাহু হবে। তাহলে বর্গের বাহু এটা দাঁড়াবে হচ্ছে, এসি তুমি বের করতে পারবা, এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা, এর সাথে √2 গুণ হয়ে যাবে, ঠিক আছে? সামনে গাই। এখন আমরা জাস্ট হচ্ছে যে দ্রুত আগাতে থাকি। দেখো, একটি ত্রিভুজের দুটি বাহু সমীকরণ এটা দেওয়া, অপর বাহুর মধ্যবিন্দু দেওয়া 2,1, তাহলে লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? ঠিক আছে, তাহলে লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, আমি মনে হয় একটু ভুল, এটা লম্ব কেন্দ্র, এটা ভর কেন্দ্র হবে। এটা লম্ব কেন্দ্র নয়, এটা আমাদের ভর কেন্দ্র হবে, ঠিক আছে? ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, তো দেখি কিভাবে সলভ হবে এটা।
জাস্ট সলিউশন মেথডটা বলে দিচ্ছি। তো এইখানে আমাদের ত্রিভুজ দিয়ে দেওয়া, ধরো এই যে আমাদের ত্রিভুজ, ওকে, এটা আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজের কি দেওয়া, দুইটা বাহুর সমীকরণ দেওয়া। তো দুইটা বাহুর সমীকরণ দেওয়া হচ্ছে, ধরো একটা দেওয়া হচ্ছে 4x + 3y - 12 = 0, আর এটা দেওয়া হচ্ছে 3x - 4y + 16 = 0। ঠিক আছে, এখন এই যে দুইটা রেখা এই পয়েন্টে ছেদ করছে, তাহলে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে, রাইট? এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমি পাবো, টিক চিহ্ন দিয়ে রাখলাম। আচ্ছা, এখন বলা হচ্ছে অপর বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া। ঠিক আছে, অপর বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া, 2,1 দিয়ে দেওয়া আছে, রাইট? আচ্ছা, এখন আমরা একটা জিনিস ছোটবেলায় শিখেছিলাম, মনে আছে কিনা জানি না। দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্টকে যদি আমি জোড়া লাগাই, এই পয়েন্ট আর এই পয়েন্টকে জোড়া লাগালে এটাকে বলা হয় মধ্যমা। ঠিক আছে, মধ্যমা বলা হচ্ছে এটাকে। তো শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু বরাবর যদি এটা রেখাংশটা না হয়, এটাকে বলা হয় মধ্যমা। এবং মধ্যমার উপরেই থাকে হচ্ছে, মধ্যমার উপরেই থাকে হচ্ছে আমাদের ভরকেন্দ্র জি। ঠিক আছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন আমরা এই পয়েন্টের স্থানাঙ্ক জানি, আর হচ্ছে এই যে নিচের এই পয়েন্টের স্থানাঙ্ক জানি। আমাদের ছোটবেলায় একটা থিওরি ছিল, থিওরিটা হচ্ছে আমাদের মধ্যমা ভরকেন্দ্র দ্বারা 2:1 অনুপাতে বিভক্ত হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের অনুপাতের অন্তর্বিভক্তকরণের ফর্মুলা ইউজ করলে জি পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, জি পয়েন্টের স্থানাঙ্ক পাওয়া যাবে 2:1 এই অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা ইউজ করলে। সামনে গাই, এখানে কি বলা হচ্ছে, এ এর কোন মানের জন্য, এ বি এর মানের জন্য, এ বি এর মানের জন্য, মানে কোন মানের জন্য এই রেখাটি এবং এই রেখার সংযোগ রেখার সাথে লম্ব হবে। আচ্ছা, লম্ব যদি চিন্তা করি তাহলে জানি ঢাল দ্বয়ের গুণফল হয় -1। তো ফার্স্টে যেই সরল রেখাটা দিয়ে দেওয়া আছে, সেই সরল রেখাটার আমরা ইয়েটা বের করি, ঢালটা বের করার চেষ্টা করি। দেখো, যে সরল রেখাটা দিয়ে দেওয়া 1 - ax + y - a = 0। ঢাল বের করার সহজ পদ্ধতি হচ্ছে, ঢাল বের করার সহজ পদ্ধতি এভাবে থাকলে, মাইনাস উপরে যাবে x এর সহগ, নিচে যাবে y এর সহগ। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করলে পাওয়া যাবে a - 1। ওকে, এখন যদি প্রথম প্রবলেমটা সলভ করি, প্রথম প্রবলেমটা বলছে যদি লম্ব হয়, ঠিক আছে, তো m2 বের করে ফেলি। m2 হচ্ছে ওই যে এই রেখা, সংযোগ রেখা। তো সংযোগ রেখার ঢাল যদি বের করি, ওখানে আসবে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর। ঠিক আছে, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ তুমি পাবা হচ্ছে 2/2 - b। যদি লম্ব হতে হয় তাহলে আমরা জানি লম্ব হতে হলে ঢাল দ্বয়ের গুণফল হয় -1, অর্থাৎ m1 × m2 হবে কত, -1। এইখান থেকে তুমি কিসের মান পেয়ে যাবা, এখান থেকে তুমি ab এর একটা সম্পর্ক পেয়ে যাবা। আমি আর বাকিটা করছি না, এখান থেকে ab এর একটা সম্পর্ক পাওয়া যাবে। ঠিক আছে, এই জায়গা থেকে। তারপর আমরা যদি 2 নাম্বার প্রবলেমটা বলতে চাই, 2 নাম্বার প্রবলেমটা বলতে চাইলে আমাদের হচ্ছে সমান্তরাল ভাবে আছে। ঠিক আছে, সমান্তরাল ভাবে আছে, সমান্তরাল। তো সমান্তরাল ভাবে থাকলে আমরা বলবো হচ্ছে m1 = কি হতে হবে, m2 হতে হবে। এন্ড m1 = m2 বলে এখান থেকে আরেকটা a, b এর সম্পর্ক, মানে ab এর একটা সম্পর্ক পাওয়া যাবে। ঠিক আছে, একটা ইকুয়েশন পাওয়া যাবে ab এর, আর এখান থেকে একটা ab এর ইকুয়েশন পাওয়া যাবে। তার মানে লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল -1 এই কনসেপ্ট, আর হচ্ছে সমান্তরাল হলে ঢাল দ্বয় পরস্পর সমান এই কনসেপ্টের মাধ্যমে ab এর সম্পর্ক পাওয়া যাবে। সহজ প্রবলেম। সামনে গাই, এখানে কি বলা হচ্ছে, এই সরলরেখাটি 5,5 বিন্দু দিয়ে যায়, এরকম হলে দেখাও যে রেখাটি x + y সরলরেখার সাথে লম্ব হবে। তো এই ধরনের একটা প্রবলেম আমরা সলভ করে আসছি সেট 8। ঠিক আছে, তো 5,5 বিন্দু দিয়ে গেলে আমরা বুঝছি যে 5a + 5b + c = 0, রাইট? এটা বলা যেতে পারে। তো এখান থেকে আবার এটা তুমি বলতে পারবা, ধরো 5 যদি কমন নিয়ে ফেলি, a + b + c = 0। আর a + b এর মান দেখো কত দেওয়া আছে, a + b এর মান দেওয়া আছে 3c, মান বসাই দিবা। তো এখানে 5 × 3c + c = 0, ধরো 3 × 5 = 15, আর 1 = 16, 16c = 0। তার মানে বোঝা যাচ্ছে c এর মান আমাদের 0, এটা আমরা বুঝলাম। আচ্ছা, c এর মান আমাদের 0 যদি হয়, c এর মান আমাদের 0 যদি হয়, তাহলে এই জায়গা c0 বসাতে হবে। ধরো c0 বসাবো, এখানে আমরা c0 বসাই দিব, রাইট?
তো আমরা এখান থেকে বলতে পারি ax প্লাস by ইকুয়াল টু 0 হচ্ছে, এটা মূলত সরলরেখা। ঠিক আছে, আবার এখানে যদি আমি c ইকুয়াল টু 0 বসিয়ে দেই, আবার এখান থেকে আরো একটা কথা বলা যেতে পারে যে হচ্ছে c ইকুয়াল টু 0 বসালে বলা যাবে কত, a প্লাস b ইকুয়াল টু 0, a প্লাস b ইকুয়াল টু 0 হলে b ইকুয়াল টু লেখা যাবে কত, মাইনাস a। তো b এর জায়গা আমরা বসাতে পারি মাইনাস a, b এর জায়গা আমরা মাইনাস a বসাতে পারি। তো ax মাইনাস a y ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে a কাটাকাটি করলে কাটাকাটি করলে পাওয়া যাবে x মাইনাস y ইকুয়াল টু 0। তার মানে আমরা যদি বলি এটা হচ্ছে y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x হলে যার ঢাল হচ্ছে কত, 1, y ইকুয়াল টু x হলে যার ঢাল 1, আর হচ্ছে আমাদের গিভেন যে ইকুয়েশনটা দিয়ে দেওয়া, গিভেন ইকুয়েশন দেওয়া কত, x প্লাস y ইকুয়াল টু 0, এটা দেখেই বলে দেওয়া যায় x প্লাস y ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু মাইনাস x, যার ঢাল হচ্ছে আমাদের জন্য ধরো মাইনাস 1। তো ঢালদের গুণফল মাইনাস 1, তারা পরস্পর লম্বভাবে আছে। ওকে, আচ্ছা সামনে গাই। সেট সি, এখানে কি বলা হচ্ছে, দেখো এইখানে বলা হচ্ছে যে এইটা আর এটা এ বি সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী। ঠিক আছে, তো মূল বিন্দুগামী হলে মাথার মধ্যে কি আসা উচিত জানো, মূল বিন্দুগামী হলে মাথার মধ্যে আসা উচিত y ইকুয়াল টু mx। ওকে, এবং এর সরলরেখার উপরস্থ বিন্দুই কি বলতো, দুইটা বিন্দু, একটা হচ্ছে h কমা k আর একটা হচ্ছে a কমা b, রাইট? তাহলে সিদ্ধ হবে, কিছু জিনিস দেখাতে হবে, আমরা বুঝছি। তো আমরা যদি সিদ্ধ করাই দিই h কমা k দ্বারা, যদি সিদ্ধ করাই দিই h কমা k দ্বারা সিদ্ধ করালে এখান থেকে একটা আসবে হচ্ছে k ইকুয়াল টু m ইন্টু h, অর্থাৎ এখান থেকে m এর মান আসছে আমার k বাই h। ওকে, h কমা k দ্বারা সিদ্ধ করা এটা পাইলাম। তারপরে a কমা b দ্বারা সিদ্ধ করায় পাবো, তাই না? a কমা b দ্বারা সিদ্ধ করালে পাবো, তাহলে b ইকুয়াল টু m ইন্টু a আসছে। তাহলে এখান থেকে m সমান বলা যাবে b বাই a। তো দুইটা সরলরেখা তো একই সরলরেখা, তাহলে তাদের ঢাল তো আসলে সমান, তাই না? তাহলে m m আসলে সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে b বাই a ইকুয়াল টু k বাই h বলা যেতে পারে, অর্থাৎ এখান থেকে আসবে a বাই b ইকুয়াল টু h বাই k। এখন প্রমাণ ডান, বোঝা গেছে ব্যাপারটা, সিম্পল জিনিস। সামনে গাই। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে h কমা k এবং a কমা b সংযোগ রেখা মূল বিন্দুগামী হয়। আচ্ছা, মূল বিন্দুগামী যদি হয়, যে আগের মতো প্রবলেম, h এর মান k, h এর মান 1, k এর মান 1, b এর মান 2। আচ্ছা, h এর মান 1, k এর মান 1, b এর মান 2 হলে a এর মান বের করা যাবে, কারণ আমরা শিখে আসছিলাম যে a বাই b ইকুয়াল টু h বাই k, এটা আমরা শিখে আসছিলাম। দেখো এখানে আমার ওই যে a বাই b ইকুয়াল টু h বাই k হয়েছিল। ওকে, সো এই জায়গায় এখান থেকে আমরা a সমান বলতে পারি bh বাই k। ওকে, তো b এর মান তুমি জানো সেটা হচ্ছে 2, h এর মান জানো তুমি হচ্ছে 1, k এর মান জানো 1, তাহলে a এর মান হচ্ছে 2। ওকে, a এর মান আমাদের জন্য 2। তাহলে এখানে বলা হচ্ছে abc ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো abc ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করা খুবই ইজি, আমি আর এটা বের করে দেখাচ্ছি না, আমি জাস্ট a পয়েন্টের স্থানাঙ্ক বলে দেই। a পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে h কমা k, h এর মান 1, k এর মান 1। তারপরে b পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে a কমা b, a এর মান 2, b এর মান 2, c বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -5,6, এন্ড এটার ক্ষেত্রফল অবশ্যই বের করা যাবে ফর্মুলার সাহায্যে। ঠিক আছে, এরপরে ক্ষেত্রফল বের করা ডান। সামনে গাই। এখানে কি বলা হচ্ছে যে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। ঠিক আছে, তো এটা বের করা খুবই সহজ জিনিস, বের করে দেখাবো না, জাস্ট হচ্ছে কনসেপ্ট বলে দিচ্ছি। যে ধরো 3x মাইনাস 4y প্লাস 12 ডিভাইডেড বাই নিচে যাবে রুট ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস কোণের সমদ্বিখণ্ডকের ফর্মুলা 8x প্লাস 15y মাইনাস 12 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। এন্ড দেন এখান থেকে প্লাস মাইনাস চিহ্ন কোনটা হবে সেটা নির্ভর করে x এর সহগ দ্বয়ের গুণফল, y এর সহগ দ্বয়ের গুণফলের যোগফলের উপরে। তো এখান থেকে আমরা যদি গুণ করি 3 ইন্টু মাইনাস 4 প্লাস হচ্ছে 8 ইন্টু 15, ঠিক আছে? তো যেই মানই আসুক আমরা বুঝছি এখান থেকে পজিটিভ মান পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে পজিটিভ মান পাওয়া যাচ্ছে। যদি পজিটিভ মান পাওয়া যায় তাহলে মাইনাস চিহ্ন সহকারে যা পাওয়া যাবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। কার সমদ্বিখণ্ডক বলা হচ্ছে? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তো একটু মাথায় রাখবা, এই প্রকৃতির সাথে চিহ্ন মিলালে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়, প্রকৃতির সাথে চিহ্ন বিপরীত করলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। তাহলে আমরা যদি জাস্ট মাইনাস সাইনটা দিয়ে বসাই তাহলে আমার মোটামুটি যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মাইনাস সাইনটা দিয়ে যা বসাবো, ঠিক আছে, মাইনাস সাইনটা দিয়ে যা বসাবো আমরা। 15 ছিল।
ডিভাইডেড বাই এখানে হচ্ছে √3² প্লাস 4² এন্ড এই জায়গায় হচ্ছে মাইনাস সাইন, ওকে, মাইনাস সাইন দিয়ে 8x প্লাস 15y মাইনাস 12 ডিভাইডেড বাই √8² প্লাস 15²। বোঝা গেছে ব্যাপারটা? সামনে আগাই। এখানে কি বলা হচ্ছে দেখো, এই একই প্রবলেম একদম সেম। দেখো ABCD, দেখি ABCD বর্গের AC ও BD কর্ণ P বিন্দু দিয়ে ছেদ করে, P বিন্দুতে ছেদ করে। APB যদি লম্ব বিন্দু হয় তাহলে এটা বোঝা যাচ্ছে এটা আমাদের P পয়েন্ট, এটা বোঝা যাচ্ছে এটা আমাদের P পয়েন্ট, কারণ AC আর BD এর কর্ণ P বিন্দুতে ছেদ করে, তাহলে P বিন্দুতে 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। AB বাহুর সমীকরণ দেওয়া, AC BD কর্ণের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন বিন্দু দেওয়া নাই, তারপর আমরা কিন্তু পারবো। দেখো আমরা জাস্ট ব্রিফ করে দিচ্ছি। ধরো এটা আমাদের একটা বর্গ, এই বর্গের কর্ণ আছে, এই বর্গের কর্ণ এইভাবে একটা কর্ণ, এন্ড দেন আমাদের এইভাবে একটা কর্ণ, ঠিক আছে? সো আমরা বলছি কি, আমরা বলছি এটা হচ্ছে ABCD আমাদের কি পয়েন্ট, এন্ড এখান থেকে P পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া, P পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0,0, ওকে? আচ্ছা, AB বাহু যেটা, AB বাহুর সমীকরণ দিয়ে দেওয়া আছে, AB বাহুর সমীকরণ দেওয়া হচ্ছে 2x plus y minus 4 = 0, ঠিক আছে? এখন আমাদের কি বের করতে হবে? AC ও BD কর্ণের সমীকরণ বের করতে হবে। তো এটা ইজি জিনিস, খুবই ইজি জিনিস। কিভাবে জানো? AC কর্ণ যেটা, এটা যদি আমরা বলি AC কর্ণ এই AB বাহুর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। একইভাবে BD কর্ণটাও আমার এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা বলতে পারি এটা 0,0 তে যায়, রাইট? তাহলে AC কর্ণ আর BD কর্ণ দুইটাই যদি বলি তাহলে এটা y = mx হবে, তাই না? m এর দুইটা মান পাওয়া যাবে। কিভাবে দুইটা মান পাবো আমরা? এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে 1045 ডিগ্রি, তো মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বলি 1045 = এটার যেই ঢাল, এটার ঢাল তো বের করতে পারবা। ধরো আমরা ঢাল বললাম হচ্ছে m ড্যাশ = পাবো কত? -x এর সহগ বাই y এর সহগ, পাবো 2 - 2। সো এখান থেকে আসবে হচ্ছে প্লাস মাইনাস m মাইনাস m ড্যাশ ডিভাইডেড বাই 1 প্লাস m ইন্টু m ড্যাশ, ঠিক আছে? তো এখানে দেখো প্রত্যেকটার মান জানো, m এর যেই দুইটা মান পাবা এখান থেকে বলে দেই, প্লাস সাইন ইউজ করলে m এর একটা মান পাওয়া যাবে, মাইনাস সাইন ইউজ করলেও m এর আর একটা মান পাওয়া যাবে, ঠিক আছে? তো দুইটা মান পাওয়া যাচ্ছে মানে দুইটা কর্ণের সমীকরণ পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু একটা সিম্পল প্রবলেম, যে ধরো একটা সরলরেখা দিয়ে দেওয়া আছে, 0,0 দিয়ে যায়, এবং ওই সরলরেখাটা প্রদত্ত সরলরেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, সরলরেখার সমীকরণ বের করো। এটা একটু পেঁচায় কিন্তু বলে দেওয়া এই প্রবলেমটা, ঠিক আছে? এটা কিন্তু সলভ করা আছে সামনে গাই, এইচএসসি বেসড প্রবলেম এটা ছিল। তো দেখি এখানে কি বলা হচ্ছে, সামান্তরিক দুইটা বাহুর সমীকরণ দেওয়া, শীর্ষের স্থানাঙ্ক দেওয়া, কর্ণদ্বয়ের ছেদবিন্দুর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, খুবই সহজ প্রবলেম এটা। তো দেখি এখানে কি বলা হচ্ছে, ধরো এই যে আমাদের সামান্তরিকের যেই দুইটা বাহু সমীকরণ দেওয়া, একটু খেয়াল করবো আমরা, যেই দুইটা বাহুর সমীকরণ দেওয়া সেই দুইটা বাহুর ঢাল কিন্তু সমান না। তো ঢাল যদি সমান না হয় তার মানে এরা পরস্পর সমান্তরাল বাহু নয়, ঠিক আছে? সো ঢাল আলাদা, তার মানে আমরা বলতে পারি এরা পরস্পর কি বাহু? এরা পরস্পর বিপরীত বাহু নয়, এরা পরস্পর সন্নিহিত বাহু, ঠিক আছে? সো একটা আমরা বলে দিলাম, কি বললাম, এটা হচ্ছে বললাম 3x প্লাস 5y প্লাস 11 = 0, আর এটা বললাম হচ্ছে আমরা 3x প্লাস 2y প্লাস 8 = 0, ঠিক আছে? তো এইটা বলে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু জানি এই পয়েন্টের স্থানাঙ্ক বের করা যাবে। খেয়াল করে দেখো, এই পয়েন্টের স্থানাঙ্ক তুমি জানতে পারবা, রাইট? এই পয়েন্টের স্থানাঙ্ক তুমি জানতে পারবা, অপর একটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে। সো একটা ব্যাপার খেয়াল করবা, জানো, এই যে -1,2 দ্বারা এই বিন্দু এই সরলরেখা সিদ্ধ হয় কিনা, এই সরলরেখা সমীকরণ সিদ্ধ হয় কিনা সেটা চেক করবা। চেক করে দেখবা সিদ্ধ হয় না। যদি সিদ্ধ না হয় তাহলে এই -1,2 এইটাও হবে না, -1,2 এটাও হবে না, কারণ এটা হলে কি হতো? এই সরলরেখা সমীকরণ দ্বারা সিদ্ধ হইতো, আর এই পয়েন্ট হলে কি হইতো? এই সরলরেখা সমীকরণ দ্বারা সিদ্ধ হতো। যদি সিদ্ধ কোনো কিছুই যদি না হয়, তার মানে এইখানের পয়েন্ট হচ্ছে আমার -1,2। বলা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করতে। খুবই সিম্পল জিনিস, কেন সিম্পল জিনিস? এটা যদি কর্ণ হয়
কর্ণদ্বয়ের যে ছেদ বিন্দু আমি দেখতে পাচ্ছি, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে এদের মধ্যবিন্দু, রাইট? তাহলে দেখো এটা তুমি বের করছো, মানে এটা তুমি বের করতে পারবা সমাধান করে, এটা দিয়ে দেওয়া আছে, তাহলে মধ্যবিন্দু নির্ণয় করা যাবে না? তো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যবিন্দুই হচ্ছে আমার কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, এটা কিন্তু বের করতে পারবা। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা জাস্ট সব সলভ করছি না, আমরা কিন্তু কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছি, খুব ইজি জিনিস। এখানে কি বলা হচ্ছে, পরামিতিক সমীকরণে দিয়ে দেওয়া আছে। তো পরামিতিক সমীকরণ থেকে কিন্তু আমরা কার্টেসীয় সমীকরণে কনভার্ট করতে পারি, ঠিক আছে? সঞ্চার পথের সমীকরণে নিয়ে যেতে পারি পরামিতিক সমীকরণ থেকে। তো এখানে দেখেই বলে দেওয়া যাচ্ছে x ইকুয়াল টু টি না, তো x ইকুয়াল টু টি এটার মানে কি? x ইকুয়াল টু এর মানে হচ্ছে টি এর জায়গায় x বসাই দিব, সেখান থেকে পাওয়া যাচ্ছে y ইকুয়াল টু 2x প্লাস 1, এই রেখাটা পাওয়া যাচ্ছে, যার ঢাল হচ্ছে কত? y ইকুয়াল টু mx প্লাস c, ঢাল হচ্ছে 2, ইজি। তো এটা আগে আমরা করেছিলাম এই ধরনের প্রবলেম। তো এই সংযোগ রেখার ঢাল যদি আমরা বের করি, এই সংযোগ রেখার ঢাল বের করা যাবে কিভাবে? এই সংযোগ রেখার ঢাল বের করা যাবে হচ্ছে, ধরো এটা বললাম হচ্ছে m1, এটা বললাম m2, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, রাইট? তো এখান থেকে পাওয়া যাচ্ছে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস b, তাই না? অঙ্ক তো শেষ, অঙ্ক তো শেষ। যদি লম্ব হয় ঢাল দ্বয়ের গুণফল হবে -1, যদি লম্ব হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল হবে -1। এখান থেকে বি এর মান একটা পাওয়া যাবে। যদি আমাদের পরস্পর সমান্তরাল হয় তাহলে ঢাল দ্বয় পরস্পর সমান, এইখান থেকে আরেকটা বি এর মান পাওয়া যাবে। ওকে, বোঝা গেছে? সামনে গাই। এখানে কি বলা হচ্ছে, যে দুইটি সরল রেখার সমীকরণ, এরা পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব হলে রেখাদ্বয়ের ছেদ বিন্দু এবং মূল বিন্দুগামী সংযোগকারী রেখার ঢাল কত? আচ্ছা, মূল বিন্দুর সংযোগকারী রেখার ঢাল কত? তার মানে আগে ছেদ বিন্দুটা বের করতে হবে। তো ছেদ বিন্দু বের করার জন্য এরা যেহেতু পরস্পর কি, এরা যেহেতু পরস্পর লম্ব বলেছে, এরা পরস্পর লম্ব মানে তাহলে ঢাল দ্বয়ের গুণফল কি হবে? ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তো এই যে সরলরেখা যেটা দিয়ে দেওয়া আছে, সরলরেখা কিন্তু পুরোপুরি সরলরেখাটা কিন্তু সমীকরণটা আমরা জানি না, কারণ এ এর মানটা আমাদের কাছে অজানা। তো এ এর মানটা জানা যাবে কিভাবে? এই যে পরস্পর যে লম্ব, এটার মাধ্যমে, ঠিক আছে? তো ধরো এটা বললাম হচ্ছে আমরা 1 নং সরলরেখা, এটা আমরা বললাম 2 নং সরলরেখা, ঠিক আছে? তো 1 নং সরলরেখাটাকে যদি ঢাল বের করতে চাই, 1 নং সরলরেখার ঢাল m1 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, ঠিক আছে? x এর সহগ বাই y এর সহগ, এটা হচ্ছে 1 নং রেখার ঢাল। 2 নং রেখার ঢাল যদি বলি m2, এটা কি হবে? 2 নং রেখার ঢাল হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, ঠিক আছে? এবং ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1, সো m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে -1, এটা আমরা পাচ্ছি, ঠিক আছে? m1 ইন্টু m2 এটা -1 পাচ্ছি। তো কারণ পরস্পর কিভাবে আছে? লম্ব ভাবে আছে, ঠিক আছে? পরস্পর লম্ব ভাবে আছে, এটা পাওয়া যাবে, রাইট? সো এখান থেকে আমরা বলি m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। তো এখান থেকে ধরো একবার যদি গুণ করে দিই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? সো এখান থেকে পাওয়া যাবে হচ্ছে a স্কোয়ার প্লাস 3a ডিভাইডেড বাই, একবারে গুণ করছি, 4a স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু -1। ওকে, তো এখান থেকে আমরা পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস 3a, এখানে -4a স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে -4। সো সব বামে নিয়ে আসি, বামে নিয়ে আসলে কি হবে? এখানে আসবে 5a স্কোয়ার প্লাস 3a প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে? ইকুয়াল টু 0। এখন এইখান থেকে এর মানটা বের করতে হবে, এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। তো এর মানটা বের করি, এর মানটা আমরা বের করি, এর মানটা কি আসবে? 534। আরে বাবা, এর মান উল্টাপাল্টা কি আসলো এটা? তাহলে একটু চেক করে দেখি আমরা কোথাও ভুল করেছি। a স্কোয়ার 3a ঠিকই আছে, আমরা একটু চেক করি প্রশ্নতে সমস্যা আছে কিনা। এর মান আমাদের জটিল মান চলে আসছে, এর মান আমাদের জটিল চলে এসেছে। জটিল তো আসা উচিত না, ঠিক আছে? জটিল আসা উচিত না। আচ্ছা, a/4 প্লাস 1 দেওয়া ছিল। আচ্ছা, এখানে a স্কোয়ার প্লাস 1 না, a/4 প্লাস 1 দেওয়া ছিল, ঠিক আছে? এখানে জটিল চলে আসছে আমার, এখানে প্রশ্নটা একটু ভুল, এখানে a স্কোয়ার না, a/4 দেওয়া ছিল, এর জন্যই তো এখানে প্রবলেমটা মিলে নাই, ঠিক আছে? a/4
4 দেওয়া ছিল, ঠিক আছে, a/4 + 1 দেওয়া ছিল। এখন প্রবলেমটা তো মিলে নাই, তো আমরা আবার মুছতে হবে জিনিসটা। দেখি, প্রথম সরলরেখার ঢাল এটা আসবে হচ্ছে m1 = মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ঠিক আছে। দেন এখান থেকে পাওয়া যাবে মাইনাস, উপরে যাবে 4a, নিচে আসবে হচ্ছে a+4। আর দ্বিতীয় সরলরেখার ঢালটা ঠিক ছিল, m2 = মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ঠিক আছে। এবং এরা যেহেতু পরস্পর লম্বভাবে আছে, পরস্পর লম্বভাবে থাকলে ঢাল দেওয়ার গুণফল হবে -1। সো m1 × m2 এটা হবে -1। ওকে, সো এখানে m1 × m2 যদি করি তাহলে দেখবা, আমি আর সলভ করছি না, এখান থেকে 4a × a+3 পাওয়া যাবে, ডিভাইডেড বাই মাইনাস মাইনাস চলে যাচ্ছে, 4 × a+4 পাওয়া যাবে, যার মান হচ্ছে -1। সো আমরা বলে দেই এরপরে বাকি প্রসিডিউরটা কি। বাকি প্রসিডিউরটা হচ্ছে এইখান থেকে a এর মানটা বের করে আনতে হবে, এখান থেকে a এর মানটা বের করে আনবো। a এর মানটা বের করে আনার পর আমাদের যেই দুইটা সরলরেখার সমীকরণ ছিল, একটা হচ্ছে ax + a/4 + 1 × y - 12 = 0, এই জায়গায় এসে a এর মানটা বসাতে হবে, বসালে একটা সমীকরণ পাওয়া যাবে। আর একটা যেই সরলরেখার সমীকরণ ছিল, মানে সরলরেখা ছিল a + 3 × x + 4y - 8 = 0, এই জায়গাতে এসেও a এর মানটা বসিয়ে দিতে হবে, সরলরেখার সমীকরণ পাওয়া যাবে। এখন এই যে দুইটা সরলরেখার সমীকরণ পাওয়া যাচ্ছে, এই দুইটা সরলরেখার সমীকরণকে সমাধান করতে হবে। এই দুটো সরলরেখার সমীকরণকে সমাধান করলে কি পাওয়া যাবে? ছেদ বিন্দু পাওয়া যাবে, ছেদ বিন্দু, ঠিক আছে। এই ছেদ বিন্দু পাওয়া যাবে এবং মূল বিন্দুর সংযোগ রেখার ঢাল বের করতে হবে। তো ছেদ বিন্দু পাওয়া গেল, আর মূল বিন্দু তো 0,0 পাওয়া যাবে। দুইটা বিন্দু দিয়ে দেওয়া আছে, তাদের ঢাল বের করা খুবই সহজ। কিভাবে? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে এরপরের কাজ হচ্ছে যে এর মানটা বসানোর পর সমাধান করে ছেদ বিন্দু বের করা, সমাধান করে ছেদ বিন্দু বের করা। ছেদ বিন্দু বের করার পর যে ছেদ বিন্দু পাওয়া যাবে তার ভুজ আর কোটি থাকবে, এখান থেকে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করলে ঢাল পাওয়া যাবে। তারপর সামনে আগাই। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে বিন্দু তিনটি সমরেখ হলে দেখা হচ্ছে এই জিনিসটা হবে। আচ্ছা, সমরেখ হলে একটা ব্যাপার আমরা মাথায় রাখতে পারি, সমরেখ হলে আমরা মাথায় রাখতে পারি যে এই তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠন হবে তার ক্ষেত্রফল হবে 0। সো এখানে ধরো 2, এখানে -1, এখানে b+1, নিচে আসবে হচ্ছে b-3, এখানে ধরো হচ্ছে a+2, নিচে আসবে হচ্ছে b, এখানে হচ্ছে 2 - 1। তো তিনটা বিন্দু কি হয়ে আছে? সমরেখ হয়ে আছে। তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে তাদের ঢাল কি হবে? সরি, তাদের দ্বারা গঠিত যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। তো এইখান থেকে তুমি এই জিনিসটা বের করে আনতে পারবা, ঠিক আছে, এই জিনিসটা বের করে আনতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে বলা হচ্ছে এখান থেকে তুমি যে এখান থেকেই কি আনা যাবে? ab - 2a - b² + 1 = 0 এখানে আনতে পারবা। এরপরেরটা কি বলা হচ্ছে? এরপরটা বলা হচ্ছে b এর মান 1 হলে উক্ত রেখার সমীকরণ বের করতে হবে। তো b এর মান তুমি এখানে কি বসাবা? b এর মান এখানে 1 বসাবা, ঠিক আছে। b এর মান তুমি 1 বসাবা। b এর মান 1 বসালে উক্ত রেখার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। আবার b এর মান 1 বসালে এখান থেকে a এর মানটা আমাদের জন্য অজানা, ঠিক আছে। তো এইখানে b এর মান তুমি যদি 1 বসাও, a এর মানটা আমাদের অজানা। আচ্ছা, b এর মান তুমি যদি 1 বসিয়ে দাও, b এর মান যদি তুমি 1 বসিয়ে দাও, তাহলে তুমি এই পয়েন্টের স্থানাঙ্ক পাচ্ছ, আবার এই পয়েন্টের স্থানাঙ্ক, এই দুইটা পয়েন্টের স্থানাঙ্ক জানলেই তো আমাদের এনাফ, তাই না? খেয়াল করে দেখো, আমাদের জন্য তিনটা বিন্দু দিয়ে দেওয়া আছে। তো একটা রেখা, এই রেখার তিনটা বিন্দু দিয়ে দেওয়া আছে। তিনটা বিন্দু দিয়ে দেওয়ার অর্থ কি? তিনটা বিন্দু দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এখানে আমার 2, -1 দেওয়া, ধরো এখানে b+1, b-3 দেওয়া। তো b এর মান কত বসাতে হবে? b এর মান বসাতে হবে 1। তো এখানে ধরো 1 + 1 কত আসবে? 2, এখানে আসবে হচ্ছে -2।
আর একটা বিন্দু কি প্রয়োজন আছে আমার সরলরেখার সমীকরণ বের করার জন্য? না, আর একটা বিন্দুর প্রয়োজন নাই। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখো যে তুমি এই বিন্দুর ভুজ কত পাচ্ছ 2, এই বিন্দুরও ভুজ কত পাচ্ছ 2, ঠিক আছে? এই বিন্দুর ভুজ পাচ্ছ 2, এই বিন্দুরও ভুজ পাচ্ছ তুমি 2। তাহলে দেখো ভুজ ভুজ সেম, ভুজ ভুজ সেম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ভুজ যদি সেম হয়, ভুজ যদি সেম হয় তাহলে কি বোঝা যাচ্ছে? ধরো হচ্ছে ভুজ সেম মানে হচ্ছে 2, -1, ধরো 2, -1 এখানে একটা বিন্দু আর 2, -2 নিচে এখানে একটা বিন্দু। ভুজ যদি সেম হয় তার মানে এটা একটা কি ধরনের সরলরেখা? এটা একটা আমার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে যেই রেখা পাওয়া যাবে, যে এই যে রেখাটা, এই রেখার সমীকরণ দাঁড়াবে হচ্ছে, এই রেখার সমীকরণ দাঁড়াবে x = 2, কারণ ভুজ আমাদের সেম। এটা আমাদের অ্যান্সার, বুঝছো? একটু অ্যানালিটিক্যাল পাওয়ার কাজে লাগাতে হবে। এরপর এটা দেখে কি বলা হচ্ছে, এটাও পারার জিনিস। কি পারার জিনিস? এই দুইটা রেখা দিয়ে দেওয়া, খেয়াল করে দেখি, এই দুইটা রেখা দেওয়া, এইখানে একটা রেখা দিয়ে দেওয়া আছে, এখানে একটা রেখা দিয়ে দেওয়া আছে। এই রেখার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি, ঠিক আছে? সো হালকা করে যদি আমরা বলে দিই, এখানে কি আসবে? ধরো হচ্ছে আমরা হচ্ছে 2 ইন্টু 4, 2 ইন্টু 4, দেন হচ্ছে, ও আমি কি ওইটা কি ভুল করেছিলাম? একটু চেক করে আসি, দাঁড়াও একটু চেক করে আসি। এই জায়গায় এখানে আমি একটু ভুল লিখেছিলাম, ঠিক আছে? এই জায়গায় এখানে আমি একটু ভুল লিখেছিলাম। কি ভুল লিখেছিলাম? ভুল লিখেছিলাম এখানে যে এক্স এর সহগদ্বয়ের গুণফল, তাহলে 3 ইন্টু 8 হবে, প্লাস ওয়াই এর সহগদ্বয়ের গুণফল মানে -4 ইন্টু 15 হবে, ঠিক আছে? এইটা হবে অ্যান্সার, এইটা হবে 3 ইন্টু 8 -4 ইন্টু 15। তাহলে এইখান থেকে যেই মান পাওয়া যাচ্ছে সেটা নেগেটিভ পাওয়া যাচ্ছে, দেখছো? খেয়াল করছো? আমি একটু ভুল করেছিলাম। তাহলে এখানে কোন সাইন ইউজ হবে? প্লাস সাইন ইউজ হবে। এখানে আমার প্লাস সাইন ইউজ হবে। এতক্ষণ হয়তো অনেকে কমেন্ট করে বসে আছো, সো এটা আসলে রাতে শুট করতেছি, তো দেখো এখানে কয়টা বাজে, 1:30 বাজে। সারাদিনের ক্লান্তি শেষে তোমাদের জন্য ভিডিও শুট করা হয় না অনেকদিন, তাই ভিডিও শুট করছি ইউটিউবের জন্য। তো দেখি সামনে আগাই, এখানে দেখি। তো এখানে এক্স এর সহগদ্বয়ের গুণফল প্লাস ওয়াই এর সহগদ্বয়ের গুণফল, ঠিক আছে? প্লাস ওয়াই এর সহগদ্বয়ের গুণফল এখানে হচ্ছে 3 ইন্টু -6। সো এখান থেকে যেই মান তুমি পাবা 4 দুগুণ 8, আর এখানে 3 6 18 -10, অর্থাৎ নেগেটিভ মান পাচ্ছ, তাহলে সূক্ষ্ম কোণটা পাওয়া যাবে প্লাস সাইন ইউজ করে, ঠিক আছে? তো প্লাস সাইন যদি ইউজ করে সূক্ষ্ম কোণটা বের করার চেষ্টা করি, তাহলে বের করবো না, আমি জাস্ট ব্রিফ দিচ্ছি। 2x + 3y + 5 ডিভাইডেড বাই √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার ইকুয়াল টু, প্লাস সাইন থাকবে জাস্ট 4x - 6y - 7 ডিভাইডেড বাই √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। প্লাস সাইনটা দিচ্ছে, এখান থেকে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড পাওয়া যাবে। সেটা y অক্ষকে p বিন্দুতে ছেদ করে। তো y অক্ষকে যদি ছেদ করে, y অক্ষকে ছেদ করলে আমরা জানবো এটার ভুজের মান 0, কোটির মানটা বের করার চেষ্টা করব। তো এখান থেকে যেই সমীকরণ পাওয়া যাবে সেখানে x এর জায়গায় 0 বসায় y এর যেই মান পাওয়া যাবে সেখান থেকে p বিন্দু স্থানাঙ্ক পাওয়া যাবে। ওকে, তাহলে এরপরে বলছি p বিন্দু স্থানাঙ্ক তুমি পেয়ে গেছো, q বিন্দু স্থানাঙ্ক এটা দিয়ে দেওয়া আছে, p বিন্দু স্থানাঙ্ক তুমি পাইছো, ঠিক আছে? q বিন্দুর স্থানাঙ্ক এটা দিয়ে দেওয়া আছে। তাহলে এখন তাদের সংযোগকারী সরলরেখার ঢাল বের করার উপায় কি? ওই ভুজদ্বয়ের কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করলেই প্রবলেম ডান। সামনে আগাই। আচ্ছা, এখানে রম্বস না, এখানে হচ্ছে আমাদের ইয়ে থাকবে বর্গ। রম্বস না, এখানে হচ্ছে বর্গ, ঠিক আছে? এখানে আসবে হচ্ছে বর্গ। আচ্ছা, তো এই একই কথাবার্তা যে হচ্ছে কি, যে দেখো ABCD বর্গ AC BD কর্ণ P বিন্দুতে ছেদ করে, APB লম্ব বিন্দু 0,0, তাহলে আমাদের P পয়েন্ট, AB বাহুর সমীকরণ হচ্ছে এইটা। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করো এবং পরিসীমা কত, এটা কিন্তু পারা যাবে, ঠিক আছে? তাও হালকা করে যদি ব্রিফ করে দিই, ধরো এই যে আমাদের বর্গ, কি দেওয়া, ধর হচ্ছে যে A পয়েন্ট, আমরা বললাম এটা আমাদের A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে C পয়েন্ট, এটা হচ্ছে D পয়েন্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে AC কর্ণ,
এটা আমাদের বিডি কর্ণ। এসি কর্ণ বিডি কর্ণ পি পয়েন্টে সেট করছে 0,0 তে সেট করছে, ঠিক আছে। এন্ড বলা হচ্ছে কি এবি বাহুর সমীকরণ, এটা দেওয়া 2x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। কি বলা হচ্ছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা কত সেটা বের করতে বলছে, জাস্ট এটাই বের করতে বলছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য আর পরিসীমা। তো একটা ব্যাপার খেয়াল করো, এই পয়েন্ট থেকে এর লম্ব দূরত্ব বের করা যাবে কিনা বলতো। এই লম্ব দূরত্ব নির্ণয় করার ফর্মুলা আছে ডি, নির্ণয় করার ফর্মুলা আছে ডি। এখন এই ডি যেটা, এই ডি এখানে যদি তুমি এখানে ডট দাও, তার মানে বুঝতেছো কি এতটুকু ডি, তাই না, এতটুকু ডি। তাহলে আমরা যদি এখান থেকে পুরাটা এই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি বলতে চাই, তাহলে সেটা কত আসবে, 2d আসবে। 2d তুমি বের করতে পারবা, ডি বের করলা, তারপরে তুমি বর্গের বাহু বের করে ফেললা 2d, ঠিক আছে। এখন যদি কর্ণ বের করতে হয়, কর্ণ বের করার জন্য বর্গের বাহুকে কি করা লাগে, √2 দ্বারা গুণ করা লাগে, রাইট। তাহলে একটা অ্যান্সার হচ্ছে, মানে কর্ণের দৈর্ঘ্য তুমি পাবা, কর্ণের দৈর্ঘ্য পাবা হচ্ছে 2d ইন্টু √2 করলে কর্ণের দৈর্ঘ্য পাবা। এরপরে কি বলা হচ্ছে, পরিসীমা কত সেটাও বের করতে বলা হচ্ছে। তো পরিসীমা কিভাবে পাবা, পরিসীমা পাওয়ার উপায় হচ্ছে যে এক বাহুকে 4 দ্বারা গুণ করা লাগে, ঠিক আছে। তাহলে এই যে তার মানে তুমি 8d করলে, পরিসীমা পেয়ে যাবে। আর ডি মানে কি, ডি মানে হচ্ছে এই যে এই কর্ণের ছেদবিন্দু থেকে এই বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই ডি তো বের করা যাবে, ঠিক আছে, ডি তো বের করা যাবে, বুঝা গেছে। সামনে গাই, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এবিসিডি আবারও লম্বস লেখা, এখানে হবে বর্গ, ঠিক আছে, এখানে হবে বর্গ। তো দেখি, এখানে হবে বর্গ, এবিসিডি বর্গের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া, চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এটা খুবই ইজি জিনিস, এটা শর্টকাট আছে আমাদের, শর্টকাট। তো শর্টকাট হচ্ছে, ধর এটা হচ্ছে এ পয়েন্ট কত হচ্ছে 8,8, বি পয়েন্ট কত, বি পয়েন্ট হচ্ছে 9,-5, সি পয়েন্ট কত, সি পয়েন্ট হচ্ছে -4,-6। ডি পয়েন্ট বের করা যায় কিভাবে জানো, ডি পয়েন্ট বের করার উপায় হচ্ছে এই দুইটা পয়েন্টকে যোগ করে এইখানের পয়েন্টের সাথে যা আছে তা বিয়োগ করে উপরে উল্টা পাশে পাঠিয়ে দিবা। এর মিনিং কি দেখো, আমি দেখাচ্ছি। যে এইটা পাবা হচ্ছে, ধরো এ আর সি থেকে আসলো, এ আর সি থেকে আসা মানে এইখানের ভুজকে যোগ করা, ঠিক আছে, ভুজকে যোগ করা। এই বি তে এসে উল্টায় গেল মানে বি এর ভুজকে বিয়োগ করে দেওয়া। কোটির ক্ষেত্রেও সেম, 8 প্লাস অফ -6, আর বি এর ক্ষেত্রে যা আছে সেটা মাইনাস করে দেওয়া, ঠিক আছে। এই তো এখান থেকে ডি এর স্থানাঙ্ক পাওয়া যাবে। এরপরে বলা হচ্ছে বিডি এর, ডি এর স্থানাঙ্ক তুমি পেয়ে গেলা। এরপরে বলা হচ্ছে বিডি এর সমদ্বিখণ্ডক বিন্দু নির্ণয় করতে হবে। তো সমদ্বিখণ্ডক বিন্দু তো বের করা যাবেই, যে এটা তুমি বাবা, তাই না। সমদ্বিখণ্ডক বিন্দু এই যে 1:1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এরপরে পারা যাবে। সামনে আগে এখানে কি বলা হচ্ছে, দেখা হচ্ছে এদের অঙ্কিত লম্ব দুইটির তোমাদের হচ্ছে দৈর্ঘ্যের গুণফল আলফা মুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এই পয়েন্ট থেকে এর লম্ব দূরত্ব খেয়াল করো, এই পয়েন্ট থেকে এর লম্ব দূরত্ব, আবার এই পয়েন্ট থেকে এরই লম্ব দূরত্ব, দুইটা লম্ব দূরত্বের গুণফল কি হবে, আলফা মুক্ত হবে। তো আমরা যদি বের করার চেষ্টা করি, দেখো দুইটা একসাথে লিখি, দৈর্ঘ্যের গুণফল, ঠিক আছে, d1 ইন্টু d2। তো d1 মানে মডুলাস অফ x এর জায়গায় √5 চলে যাবে, তো 2√5 cos আলফা। y এর জায়গায় আসবে কত, 0, তো y লেখার প্রয়োজন নাই। আর ওই ধ্রুবকটা বামে আসলে -6 ডিভাইডেড বাই √x এর সহগের স্কোয়ার, √x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানেও সেম, এখানে আসবে হচ্ছে, ধরো এই পয়েন্টটা যদি বসাই দিই, এখানে আসবে হচ্ছে -2√5 cos আলফা -6 ডিভাইডেড বাই √x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, ঠিক আছে। তো আমরা দেখি কি করতে পারি। আমরা এই জায়গায় এখন মাইনাসটা দিলাম, এখন আমরা ভিতরে গুণ করতে পারি, ঠিক আছে। এখন আমরা যে এখানে মডুলাস সাইনটা যদি অ্যাপ্লাই করে দিই, ভিতরে মডুলাস সাইনটা যদি মাইনাস কমন নিয়ে যদি লিখতে চাই, খেয়াল করে দেখো এখানে নিচে আসছে কত, 2 × 4 4 × 5 = 20, এখানে আসবে হচ্ছে 29, ওকে।
নিচে আসছে √29, √29 আসলো, এরপরে আচ্ছা আচ্ছা আমি একটু গ্যাঞ্জাম বাঁধাইতেছি, তাই না? আমি একটু গ্যাঞ্জাম বাঁধাইছি। কি গ্যাঞ্জাম বাঁধাইছি? নিচের পার্টটা আমার ঠিকঠাক লিখি নাই আমি। খেয়াল করে দেখো, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। কি করতে হবে? এই যে এইখানে এক্স এর সহগ মানে কি? এক্স এর সহগ মানে হচ্ছে এক্স এর সাথে যা গুণাকার আছে তা। এখানে 2 গুণাকারে আছে, আবার cos আলফা গুণাকারে আছে। ওয়াই এর সহগ মানে কি? ওয়াই এর সহগ মানে মানে হচ্ছে ওয়াই এর সাথে যা গুণাকার আছে, ঠিক আছে? সো এখন দেখি, এখানে আসছে d1 আলাদাভাবে বের করি আগে, ঠিক আছে? d1 আসবে মডুলাস অফ, d1 আসবে মডুলাস অফ 2 ইন্টু এক্স এর জায়গায় √5 যাবে, 2 ইন্টু √5 cos আলফা, ওয়াই এর জায়গায় 0 গেলে এটা থাকলো না, মাইনাস কত? মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 2 cos আলফা, এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগ কত? 3 sin আলফা, ওয়াই এর সহগের স্কোয়ার। এই তো এবার ঠিক আছে, ওকে, এটা একটা পেলাম। d2 যদি বলি, d2 আসবে হচ্ছে ওই যে এক্স এর জায়গায় চলে যাবে -√5, সো -2√5 cos আলফা মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, ঠিক আছে? এই তো, এই তো এখন এই দুইটাকে আমরা গুণ করে দেব, ঠিক আছে? এই দুইটাকে আমরা এখন গুণ করে দেব। সেদেরকে যদি গুণ করি কি পাওয়া যাবে? দুইটা যদি আমরা গুণ করে দেই, তাহলে d1 ইন্টু d2। আচ্ছা, এটা গুণ করার সময় দেখো, মাইনাস কমন নিয়ে যদি আমরা বের করে দিই, মাইনাস কমনে যদি মডুলাস যেহেতু আছে, তাহলে এভাবে লেখা যাবে 2√5 cos আলফা প্লাস 6 ডিভাইডেড বাই √2 cos আলফা এর হোল স্কোয়ার প্লাস 3 sin আলফা এর হোল স্কোয়ার, এটা বলা যেতে পারে, রাইট? এটা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, তো সামনে আগাই। এখান থেকে আমরা গুণ করে দিব, গুণ করলে পাবো মডুলাস অফ, গুণ করলে পাবো মডুলাস অফ 2√5 cos আলফা মাইনাস 6 ডিভাইডেড বাই স্কোয়ার করে দিলে 4 cos স্কোয়ার আলফা প্লাস 9 sin স্কোয়ার আলফা, এর সাথে থাকবে হচ্ছে, এর সাথে থাকবে কি তোমার হচ্ছে 2√5 cos আলফা প্লাস 6 ডিভাইডেড বাই √4 cos স্কোয়ার আলফা প্লাস 9 sin স্কোয়ার আলফা। যদি গুণ করলে আমরা পাবো হচ্ছে, এর সাথে একটা গুণ করলে উপরে পাওয়া যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, নিচে পাওয়া যাচ্ছে √2 চলে গেলে আসবে হচ্ছে 4 cos স্কোয়ার আলফা প্লাস 9 sin স্কোয়ার আলফা, ওকে? সো এখন আমরা দেখতে পারি উপরে আসবে হচ্ছে স্কোয়ার করলে এখানে আসবে 4, এখানে 5, 4 5 20, 20 cos স্কোয়ার আলফা বাই 36, আর নিচে মানে সব তো উপরে cos দিয়ে দেওয়া, তো নিচের সাইনকেও আমি চেঞ্জ করে দিই, তো নিচের সাইনকে চেঞ্জ করলে আসবে হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার আলফা, ওকে? এখন তোমার আসবে হচ্ছে, উপরে তুমি যদি কত কমন নিতে পারো, 5 কে কমন নিতে পারো, তাহলে সরি 5 না, পরে তুমি 4 কে কমন নিতে পারো, 4 কমন নিলে ভিতরে আসবে 5 cos স্কোয়ার আলফা মাইনাস 9, নিচে তুমি যদি এটা ক্যালকুলেশনটা করো, দেখো এখানে ক্যালকুলেশনটা যদি করো, দেখো 9 আসবে, আর এখানে আমার আসবে কত? 9 আসবে, আর এখানে আসবে হচ্ছে -9 cos স্কোয়ার আলফা। সো নিচে তুমি পাবা -9, সরি নিচে তুমি পাবা হচ্ছে 9 মাইনাস 5 cos স্কোয়ার আলফা,
ওকে, সো মাইনাস কিন্তু কমন দিতে পারবা। মাইনাস যদি কমন নিয়ে লেখো 4, এখানে আসবে হচ্ছে 5, সরি এখানে মাইনাসটা কমন নিয়ে লিখলে উপরে আসবে হচ্ছে 9 মাইনাস 5 cos স্কোয়ার আলফা, আর নিচে আসবে 9 মাইনাস 5 cos স্কোয়ার আলফা। cos স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা মানে এই পুরো পার্টটা ধরে কাটাকাটি চলে যায়, দেখো এটাও কাটা এটাও কাটা, তাহলে -4 এর মডুলাস করলে কত পাবা 4। তো দেখা যাচ্ছে যে দৈর্ঘ্যের গুণফল কি পাওয়া যাচ্ছে, আলফা মুক্ত পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওকে সামনে গাই। তো এটা কি বলছে, দেখা যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে আমাদের ax প্লাস by এবং bx প্লাস মাইনাস ay প্লাস c রেখা দুটি ছেদ বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সাথে লম্ব। আচ্ছা, তো এই দুইটার ছেদ বিন্দু দিয়ে যায়, খেয়াল করে দেখো, এইটার আর এইটার ছেদ বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সাথে লম্ব। তো x অক্ষের সাথে লম্ব এটার মিনিং কি? x অক্ষের সাথে লম্ব এটার মিনিং হচ্ছে y অক্ষের সমান্তরাল। x অক্ষের সাথে লম্ব এটার মিনিং হচ্ছে y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, আর y অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে বুঝবো হচ্ছে y অক্ষের সমান্তরাল মিনিং হচ্ছে x ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর x ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে y এর সহগ শূন্য, y এর সহগ শূন্য, y এর কোনো সহগ থাকা যাবে না। এখন খেয়াল করে দেখি, আমরা জানি যে হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ এভাবে লেখা যায় যে ax প্লাস by প্লাস k ইন্টু bx মাইনাস ay প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, এভাবে লেখা যায় ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখান থেকে k এর মানটা বের করতে হবে। সো k এর মানটা কিভাবে বের করা যায়? k এর মানটা বের করার জন্য আমরা কিন্তু বুঝছি যে যেই সরলরেখা আমি নির্ণয় করতে চাই এটাই হচ্ছে আমার সেই সরলরেখাটা, বাট এই সরলরেখাটা কার সাথে লম্ব? এক্স এর সাথে লম্ব, মানে y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল মানে x ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, অর্থাৎ y এর সহগটা শূন্য হবে। সো এইখান থেকে দেখো y এর সহগ যেখান যেখান থেকে পাওয়া যাচ্ছে সেগুলো যদি আমরা বের করে আনার চেষ্টা করি, তার সহগকে আমাকে কি বলতে হবে? 0 বলতে হবে। সো y এর সহগ তুমি কোথা থেকে পাচ্ছ, খেয়াল করে দেখো, y এর সহগ তুমি কোথা থেকে পাচ্ছ? y এর সহগ এখান থেকে আসছে একটা b, ওকে, তারপর এখান থেকে একটা আসছে y এর সহগ, সেটা হচ্ছে মাইনাস a ইন্টু কে, ওকে, এখান থেকে তুমি কিন্তু আরেকটা y এর সহগ পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে y এর সহগকে কত বলে দিতে হবে? y এর সহগকে আমাকে বলে দিতে হবে 0। বুঝা গেছে ব্যাপারটা? y এর সহগকে আমরা 0 বলে দিছি, এটা কিন্তু দেখা যাচ্ছে। দেখো এখান থেকে y এর সহগ, আর এইখান থেকে k যদি ভিতরে গুণ হয় মাইনাস কে, সো মাইনাস a কে, সো এখান থেকে k সমান পাওয়া যাবে b বাই a। k এর মানটা এখন এখানে বসায় দিলেই অঙ্ক শেষ। k এর মানটা এখন এখানে বসায় দিলেই অঙ্ক শেষ। দেখি k এর মানটা যদি বসাই, এখানে আসবে হচ্ছে ax প্লাস by প্লাস k আসবে হচ্ছে b বাই a ইন্টু bx মাইনাস ay প্লাস c ইকুয়াল টু 0। এ দ্বারা যদি গুণ করে দেই, এ দ্বারা গুণ করলে পাবো হচ্ছে a স্কোয়ার এক্স প্লাস এ by প্লাস b ভিতরে গুণ হবে b স্কোয়ার এক্স মাইনাস এ by প্লাস বিসি ইকুয়াল টু 0। দেখো y y সহগ চলে যাচ্ছে, সেখান থেকে পাওয়া যাচ্ছে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, এই যে এটা কাটাকাটি, প্লাস বিসি ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে এটাই আমাদের অ্যান্সার, কারণ এখানে y এর সহগ 0, y এর সহগ 0 মানে সেটা কি? y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল মানে x অক্ষের সাথে লম্ব। তো এই ছিল আমাদের আজকে ক্লাস, এই পর্যন্তই। আমাদের আরেক সেটের প্রবলেম ছিল, সেট ই, সেটা করাচ্ছি না, সেটা তোমাদের নিজেদের জন্য থাকলো। আমরা জাস্ট অ্যানালাইসিস করে দেখলাম উদ্ভাসের যে উইকলি, যেটা বেশ ভালোই কিন্তু কিছু প্রশ্ন করেছে। ইনশাআল্লাহ তোমাদের অ্যাডমিশন জার্নি যদি তোমরা ভালো মতো প্রিপারেশন নিতে থাকো, অ্যাডমিশন জার্নি স্মুথ হবে। আগামী কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।